খবরের কাগজে একটি খালি জাহাজ সম্পর্কে অনেক দিন ধরে লেখালেখি চলছে। জাহাজ থেকে হয় সব কিছু চুরি গিয়েছে, না হলে জাহাজের মালিকই সেটা নিয়ে পালিয়েছে, শুধুমাত্র একটা জিনিস বাদ দিয়ে, এবং সেটাকে কেউ কেন সরায়নি। জাহাজের মালিকেরও কোনো পাত্তা নেই। হঠাৎ করে জাহাজের সব কিছু উধাও হলো কেন, সেটি জানতে গল্পটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। গল্পটির নাম খালি জাহাজের রহস্য। গল্পটি নেওয়া হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সন্তু ও কাকাবাবুর প্রথম খণ্ড থেকে। গল্প পাঠে রয়েছে দেবজ্যোতি, শুভ আর আমি, অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে গল্পটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের চ্যানেলটিকে যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই করে নেবেন। এরকম গোয়েন্দা গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। খবরের কাগজটা হাত থেকে নামিয়ে রাখলেন কাকাবাবু। বললেন, কিরে সন্তু, একটু বেড়াতে যাবি? কথাটা শুনেই সন্তুর চোখ মুখ যেন উজ্জ্বল হয়ে উঠল। কাকাবাবুর বেড়াতে যাওয়া মানে হলো তো হিমালয় কিংবা আন্দামান, কিংবা আরও দূরবিদেশেও হতে পারে। কয়েকদিন ধরে কাকাবাবু দক্ষিণ আমেরিকার কথা বলছিলেন। সন্তু বলল, হ্যাঁ যাব। কোথায় কাকাবাবু? কাকাবাবু মর্নিং ওয়াক করতে যান, সেই জন্য জামা জুতো পরেই ছিলেন। ক্র্যাচটা নিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, চল না, ট্রেনে করে একটু ঘুরে আসি। ট্রেনে যেতে হবে শুনে সন্তু যেন একটু দমে গেল। তাহলে তো বিদেশে যাওয়া হবে না। অবশ্য ট্রেনে চেপে বেড়াতেও সন্তুর বড় ভালো লাগে। সে বলল, কটার সময় ট্রেন? বাক্স টাক্স গুছিয়ে নি তাহলে? কাকাবাবু বললেন, ওসব কিছু নিতে হবে না, চল এক্ষুনি বেরিয়ে পড়ি। স্টেশন গেলে একটা কোনো ট্রেন পেয়ে যাব। তুই শুধু ওপরের ঘর থেকে আমার হ্যান্ডব্যাগটা নিয়ে আয়, আর বৌদিকে বলে আয় যে আমাদের ফিরতে একটু রাত হতে পারে। সন্তু সঙ্গে সঙ্গে তৈরি হয়ে নিল। কিন্তু জোজোকে খবর দেওয়া গেল না। ছুটির দিন, জোজো অনায়াসে সঙ্গে যেতে পারত। বাড়ির বাইরে এসে কাকাবাবু বললেন, দেখ দেখি একটা ট্যাক্সি পাওয়া যায় নাকি। রাস্তা থেকে দূরে একটা ছোট পার্ক আছে, সেখানে ট্যাক্সি দাঁড়িয়ে থাকে। সন্তু ছুটে গেল সেদিকে। মনে তার বেশ খটকা লেগেছে। একদিনের জন্য ট্রেনে বেড়াতে যাওয়া কাকাবাবুর তো কখনো এরকম শখ হয়নি। কিন্তু কাকাবাবু কখনো দু একদিনের জন্য বাইরে গেলেও হয়তো সন্তুকে তখন নেয়নি। অনেক দূরে গেলেই সন্তুকে দরকার হয় তার। স্ট্যান্ডে মোটে একটা ট্যাক্সি দাঁড়িয়েছিল, কিন্তু সন্তু সেটায় পৌঁছবার আগেই একজন ভদ্রলোক ধাঁ করে এসে সেটায় উঠে বসলেন, সঙ্গে তার স্ত্রী আর ছোট ছোট 5টি ছেলে মেয়ে। সন্তু একটু হতাশ হলো। আবার কতক্ষণে ট্যাক্সি আসবে কে জানে। তখনই একটা সাদা রঙের গাড়ি থামলো সন্তুর গা ঘেঁষে। জানালা থেকে মুখ বাড়িয়ে বিমান বলল, কী রে সন্তু, কোথায় যাবি? উঠে পড়, গাড়িতে উঠে পড়। বিমানের রং খুব ফর্সা আর মাথা ভর্তি চুল, পাতলা লম্বা চেহারা। বিমানের ডাক নাম হলো সাহেব। ছোটবেলায় তাকে সবাই সাহেব বাচ্চা বলে ভুল করত। সব থেকে মজার কথা হলো বিমান প্লেন চালায়, এয়ার ইন্ডিয়ার পাইলট। নামের সঙ্গে এরকম কাজের মিল খুব একটা দেখা যায় না। সন্তু বলল, না বিমানদা, আমি একটা ট্যাক্সি খুঁজছি। বিমান বলল, তুই আবার এত সকালে ট্যাক্সিতে কোথায় যাবি? চল, আমি পৌঁছে দিচ্ছি। সন্তু আমতামতা করতে লাগলো। কোথায় যাবে তা তো সে নিজেই জানে না। তারপর ট্রেনে যাওয়ার কথা মনে পড়ায় সে বলল, মানে কাকাবাবুর সঙ্গে হাওড়া স্টেশন যাব। কাকাবাবু যাবেন? আমি নিয়ে যাচ্ছি। এখন আমার তেমন কোনো কাজ নেই, আমার দুদিনের ছুটি। কাকাবাবু নানা রকম পছন্দ অপছন্দ আছে। বিমানদার সাথে যেতে রাজি হবে কিনা কে জানে, কিন্তু বিমানদাকে তো আর না বলা যায় না। সন্তু তাই গাড়িতে উঠে পড়ল। বাড়ির সামনে পৌঁছতেই সন্তু বলল, একটা ট্যাক্সিও পাওয়া যাচ্ছিল না কাকাবাবু, সেই জন্যই বিমানদাকে বলে। কাকাবাবু বললেন, তা বেশ তো বিমান, তুমি আমাদের একটু শিয়ালদা স্টেশনে পৌঁছে দেবে নাকি? বিমান বলল, হ্যাঁ হ্যাঁ, আসুন। শিয়ালদা যাবেন? সন্তু যে বলল হাওড়া। না, আমরা শিয়ালদা দিয়ে একটু ক্যানিং যাব। বিমান অবাক হয়ে জিজ্ঞেস করল, ক্যানিং যাবেন? সেখানে কি আছে? কাকাবাবু কখন কোথায় যেতে চান সেই সম্পর্কে সন্তু কিছু জিজ্ঞেস করতে সাহস পায় না। সেভাবে সময় হলে হয়তো নিশ্চয়ই জানতে পারবে। কাকাবাবু একটু হেসে বলেন, তোমার কথা শুনে মনে হচ্ছে ক্যানিংয়ে কোনো মানুষ যায় না। অনেকেই তো ওইদিকে বেড়াতে যায়। আমরা ভাবছি ক্যানিং থেকে সুন্দরবন ঘুরে আসব। সুন্দরবন? সে তো খুব সাংঘাতিক জায়গা। কবে ফিরবেন? আপনাদের সঙ্গে মালপত্র কিছু নেই? আজই রাত্রিরে ফিরে আসব। আজই? সুন্দরবন এত কাছে নাকি? আমার ধারণা সে তো অনেক দূর।
সেখানে গভীর জঙ্গল, বাঘভাল্লুক থাকে। বিমান, তুমি প্লেন চালিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াও, অথচ নিজের দেশের খবর রাখো না। সুন্দরবন কলকাতা থেকে মাত্র 70-80 মাইল দূরে। এত কাছে? তাহলে তো গাড়িতেই যখন তখন যাওয়া যায়। তাহলে আমি কখনো সুন্দরবন দেখিনি কেন? আমার চেনাশোনা কেউই সুন্দরবন যায়নি। গাড়ি করে পুরোটা যাওয়া যায় না, কারণ মাঝখানে দু একটা নদী পার হতে হয়, সেখানে ব্রিজ নেই। ক্যানিং বা নামখানা থেকে যেতে হয় লঞ্চে, সেই জন্যই বেশি সময় লাগে। বিমান তবুও বিস্মিত চোখে কাকাবাবুর দিকে তাকিয়ে বলল, সুন্দরবন এত কাছে? সেখান থেকে বাঘ ভাল্লুকেরা তো যে কোনো সময় কলকাতায় এসে পড়তে পারে। সুন্দরবনে ভাল্লুক নেই, বাঘ আছে। খুব খিদে পেলে ওখানকার বাঘেরা জঙ্গল থেকে বেরিয়ে কাছাকাছি গ্রামে উৎপাত করে। কলকাতা পর্যন্ত আসার দরকার হয় না। বাঘেরা শহর পছন্দ করে না। কাকাবাবু, আমিও আপনাদের সঙ্গে যেতে পারি? এই সুযোগে তাহলে সুন্দরবনটা দেখে আসা হবে। বিমান বলল। কাকাবাবু বললেন, যেতে পারো, কিন্তু তোমার গাড়িটা কি হবে? শিয়ালদা স্টেশনে তোমার গাড়িটা সারাদিন ফেলে রাখবে? কেন, গাড়ি নিয়েই ক্যানিং পর্যন্ত চলে যাই। ট্রেনে যাওয়ার দরকার কি? কোন রাস্তা দিয়ে ক্যানিং যাওয়া যায় বলুন তো? আগে গড়িয়ার দিকে চলো, তারপর নরেন্দ্রপুরের রাস্তা ধরবে। বিমান গাড়িটা ঘুরিয়ে নিল। বিমান সঙ্গে যাচ্ছে বলে বেশ খুশি হলো সন্তু। বিমানদা খুব আমোদে ধরনের লোক। হঠাৎ যদি বিমানদার সঙ্গে দেখা না হতো, কিংবা সন্তু যদি প্রথমেই ট্যাক্সি পেয়ে যেত, তাহলে এরকম গাড়ি করে বেড়াতে যাওয়ার হতো না। যাদবপুর ছাড়িয়ে গাড়িটা একটু ফাঁকা রাস্তায় পড়বার পর কাকাবাবু জিজ্ঞেস করলেন, বিমান, তুমি যে চললে, তোমার আজ ডিউটি নেই? বিমান বলল, আমার আজ আর কাল ছুটি। পরশু একটা নিউ ইয়র্কের ফ্লাইট আছে। আপনি ঠিকই বলেছেন কাকাবাবু, আমরা সারা পৃথিবী ঘুরে বেড়াই, অথচ নিজের দেশের অনেক কিছুই দেখা হয় না। কিন্তু সুন্দরবনে যাচ্ছেন, তার সঙ্গে বন্দুক টন্দুক কিছু নিলেন না? আমরা তো শিকারে যাচ্ছি না, তাছাড়া বাঘ মারা এখন নিষেধ। কিন্তু হঠাৎ যদি সামনে একটা বাঘ এসে পড়ে, বাঘ কি আমাদের ছাড়বে? সুন্দরবনে সব জায়গাতেই তো বাঘ নেই। এ যাত্রায় আমার বাঘের কাছাকাছি যাবারও ইচ্ছে নেই। আমি যাচ্ছি একটা মোটর লঞ্চ দেখবার জন্য। মোটর লঞ্চ দেখতে যাচ্ছেন? কিনবেন নাকি? না, লঞ্চ কিনবো কেন? একটা ফাঁকা লঞ্চ সমুদ্রে ভাসতে ভাসতে সুন্দরবনের কাছে এসে ঠেকেছে না? ও, সেইটা? কদিন ধরেই এই লঞ্চটাকে নিয়ে কাগজে খুব লেখালেখি হচ্ছে। সন্তুও পড়েছে। একটা বিদেশি লঞ্চ এসেছে সুন্দরবনে, কিন্তু তার ভেতরে কোনো মানুষ নেই। লঞ্চটি দেখতে দারুণ সুন্দর। ভেতরটা খুব সাজানো গোছানো। শয়নঘর ও রান্নাঘরও আছে। খাবারের টেবিলে দুটো সসেজ, খানিকটা চিজ, 2 পিস পাউরুটি আর পাশে 8 কাপ কফি ছিল। কেউ যেন খেতে খেতে হঠাৎ উঠে গিয়েছে। একটা রেডিও বাজছিল, কিন্তু লঞ্চের মালিকের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এমনকি কাগজপত্রও কিছু নেই। কেউ কেউ বলছে ওই লঞ্চে কোনো বিদেশি গুপ্তচর ছিল। কোনো কারণে লঞ্চ থেকে নেমে সুন্দরবনের গভীর জঙ্গলে গা ঢাকা দিয়েছে। আবার কেউ বলছে ওই লঞ্চটা ছিল নাকি স্মাগলারদের। সমুদ্রের বুকে অন্য কোনো স্মাগলারদের দল এসে আক্রমণ করে সব জিনিস কেড়ে নিয়েছে আর লোকগুলোকেও মেরে সমুদ্রে ফেলে দিয়েছে। আরও অনেক রকম কথা শোনা যাচ্ছে। বিমানের গাড়িতে একটা ইংরেজি খবরের কাগজ রয়েছে। সেটাকে সে তুলে বলল, আজকের কাগজে লঞ্চটার একটা ছবি বেরিয়েছে। পুলিশ এটাকে আটকে রেখেছে। সন্তু সকালবেলায় খবরের কাগজটা পড়েনি। সে বিমানদার কাছ থেকে কাগজটা নিয়ে ছবিটা দেখতে লাগলো। সাদা ধপধপে লঞ্চটা, কাছেই কয়েকটা খালি গায়ে বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, কিন্তু সুন্দরবন তো দেখা যাচ্ছে না। বিমান বলল, আমার মনে হয় স্পাই সব বাজে কথা। আজকাল কোনো স্পাই লঞ্চে করে ঘোরে নাকি? অত সময় কোথায় ওদের? তারা প্লেনে ঘোরাফেরা করে। আমার কি মনে হয় জানেন, ওটা কোনো ফিশিং বোট। জাপান বা কোরিয়া থেকে দু একটা মাছ ধরার লঞ্চ ঝড়ের মধ্যে পড়ে এদিক সেদিক চলে যায়। ভেতরের লোকজন বেচারারা নিশ্চয়ই ঝড়ের মধ্যে ছিটকে জলে পড়ে গেছে। কাকাবাবু বললেন, তা হতে পারে, কিন্তু খাবারের টেবিলে খাবার পর্যন্ত সাজানো আছে, অথচ ভেতরে লঞ্চের লাইসেন্স কিংবা মালিকের পাসপোর্ট বা অন্য কোনো কাগজপত্র কিছুই নেই কেন? সবই কি ঝড়ে উড়ে গেল? তাছাড়া ফিশিং বোটের চেহারা অন্যরকম হয়। স্মাগলারদের ব্যাপার অবশ্য হতে পারে। পৃথিবীর সব দেশেই সমুদ্রের ধারে চোরাচালানিদের কাণ্ড কারখানা চলে। এখানে তো আবার জঙ্গল রয়েছে, আরও সুবিধে। কাকাবাবু যেন হঠাৎ চেঁচিয়ে উঠলেন, আরে আরে, করছো কি? এটা কি তুমি এরোপ্লেন পেয়েছো নাকি? একটু ফাঁকা রাস্তা পেয়ে বিমান গাড়িতে এমন স্পিড দিয়েছে যেন সেটা এক্ষুনি মাটি ছেড়ে আকাশে উঠবে। বিমান গাড়ির গতি কমিয়ে দিয়ে হেসে বলল, মনে থাকে না? জানেন, একদিন চৌরঙ্গিতে খুব জ্যামের মধ্যে পড়ে গিয়েছিল।
তখন আমার ইচ্ছে করছিল আমার এই গাড়িটা টেক অফ করিয়ে অন্য গাড়ির ওপর দিয়ে উড়ে চলে যাই। কাকাবাবু খুব হাসতে লাগলেন। রাস্তার মাঝখানে কিসের যেন একটা ভিড়, দুটো গরুর গাড়ি আর একটা লরি থেমে আছে রাস্তা জুড়ে। বিমান বলল, এই রে, অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হচ্ছে। বিমান তার গাড়িটা পাশের মাঠে নামিয়ে ফেলল। কাকাবাবু জিজ্ঞেস করলেন, ও কি করছো? এই পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছি। না না, তা হয় নাকি? গাড়ি থামাও, দেখি এখানে ব্যাপারটা কি হয়েছে। গাড়ি থেকে নেমে পড়ল তিনজন। একটা গরুর গাড়ির সঙ্গে একটা জিপ গাড়ির ধাক্কা লেগেছে। জিপ গাড়িটাই পেছন থেকে এসে মেরেছে ধাক্কাটা। তার ফলে গরুর গাড়িটা উল্টে গিয়ে গরু দুটোর গলায় ফাঁস লেগে যায়। গরু দুটো মরে যায়নি অবশ্য, কিন্তু নিশ্চয়ই খুব আঘাত পেয়েছে। তারা প্রচণ্ড জোরে চিৎকার করছে। সন্তুর বুকটা মুচড়ে উঠল। গরুর এরকম আর্তনাদ সে কখনো শোনেনি। গরুর গাড়ির গাড়োয়ানের বিশেষ কিছু হয়নি। জিপ গাড়িটা রাস্তার পাশের মাঠের মধ্যেখানে আধখানা নেমে পড়েছে, কিন্তু ড্রাইভার অক্ষত। ড্রাইভারের পাশে একজন লোক ছিল। প্রথম ধাক্কাতেই সে বাইরে ছিটকে পড়ে মাথায় খুব চোট লেগেছে। সেই লোকটাকে কেউ তুলে এনে রাস্তার মাঝখানে শুইয়ে দিয়েছে, মাথা একেবারে রক্তে মাখামাখি। একদল লোক সেখানে ভিড় করে দাঁড়িয়ে নানা রকম মন্তব্য করছে শুধু। কাকাবাবু ব্যাপারটা বুঝে নিয়ে আহত লোকটার কাছে এগিয়ে গেলেন। হাঁটু গেড়ে বসে লোকটার একটা হাত তুলে নাড়ি দেখে অস্ফুটভাবে বললেন, এখনো বেঁচে আছে? তারপর ভিড়ের দিকে তাকিয়ে বেশ কড়া গলায় বললেন, আপনারা এখানে দাঁড়িয়ে কি মজা দেখছেন সবাই? থানায় খবর দিয়েছেন? এখানে কাছাকাছি হাসপাতাল কোথায়? এই লোকটিকে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করতে পারেননি? চিকিৎসা করলে এখনও বেঁচে যাবে। ভিড়ের মধ্যে থেকে কয়েকজন লোক বলল, এখান থেকে থানা অনেক দূরে, হেলথ সেন্টারটাও বেশ দূরে। দূরে বলে কি খবর দেওয়া যায় না? আপনাদের কারো সাইকেল নেই? মানুষ বিপদে পড়লে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখতে নেই, একটা কিছু করতে হয়। বিমান ধরো তো, এই লোকটিকে আমাদের গাড়িতে তুলে নিই। জিপ গাড়ির ড্রাইভারটি এসে কাকাবাবুর পাশে দাঁড়ালো। দেখে মনে হয় সে বেশ মারধর খেয়েছে। জামাকাপড় তার ছেঁড়া। সে বলল, স্যার, আমার গাড়িটা না স্টার্ট নিচ্ছে না, আমিও কি আপনাদের সঙ্গে যাব? কাকাবাবু বললেন। আসুন। লোকটিকে ধরাধরি করে তোলা হলো গাড়িতে। পেছনের সিটে তাকে শুইয়ে দেওয়া হলো। জিপের ড্রাইভার বসলো তার মাথাটা কোলে নিয়ে। কাকাবাবু সামনের সিটে চলে এলেন। গাড়ি ছাড়বার পর বিমান জিজ্ঞেস করলো, শুধু শুধু একটা গরুর গাড়িকে ধাক্কা মারতে গেলেন কেন? জিপের ড্রাইভার বলল, ব্যাড লাক স্যার, আমার কোনো দোষ নেই। গরুর গাড়িটা রাস্তার পাশ দিয়ে চলছিল, হঠাৎ চলে এলো মাঝখানে। এইসব গরুর গাড়ির দোষ হলো এই, কখন যে কোন দিকে যাবে তার কোনো ঠিক নেই। গরু তো আর ইঞ্জিন নয় যে সবসময় মালিকের কথা শুনবে। এদিকে আমার কি হলো স্যার, আমি তো খুব জোরে ব্রেক চাপলাম, কিন্তু ব্রেক নিল না, ব্রেকটা ফেল। আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি তো জানেন ব্রেক ফেল করলে আর কিছু করার নেই। কাকাবাবু বললেন, তাহলে দেখা যাচ্ছে শুধু গরু কেন, ইঞ্জিন কিংবা যন্ত্রপাতিও সবসময় মানুষের কথা শোনে না। আপনারা আসছেন কোথা থেকে? জিপের ড্রাইভার বলল, ক্যানিং থেকে। আমার গাড়ির কন্ডিশন খুব একটা ভালো নয় স্যার, অনেক দিন সার্ভিসিং করানো হয়নি। আমি আসতে রাজি হইনি স্যার, কিন্তু লোকটা 200 টাকার অফার করে বলল 1 ঘন্টার মধ্যে বারুইপুর পৌঁছে দিতে হবে। সন্তু পেছনে ফিরে আহত লোকটিকে ভালো করে দেখল। অতি সাধারণ একটা শার্ট আর ধুতি পরা। মুখখানা দেখলে কিন্তু মনে হয় না যে এ ধরনের কোনো লোক 200 টাকা জিপ ভাড়া দিয়ে 1 ঘন্টার মধ্যে বারুইপুর পৌঁছতে চাইবে। আহারে, লোকটা এত তাড়াতাড়ি নিশ্চয়ই কোনো জরুরি কাজেই বারুইপুর যেতে চাইছিল। এখন বারুইপুরের বদলে স্বর্গে না পৌঁছে যায়। 5-6 কিলোমিটার যাওয়ার পরেই রাস্তার ধারে একটা হেলথ সেন্টার চোখে পড়ল। আহত লোকটি আর জিপ ড্রাইভারকে নামিয়ে দেওয়া হলো সেখানে। কাকাবাবু পকেট থেকে একটা নোটবুক বার করে জিপ ড্রাইভারকে বললেন, আপনাদের দুজনের নাম আর ঠিকানা এতে লিখে দিন। জিপ ড্রাইভারের কাছে কোনো কলম টলম নেই, কিন্তু আহত ব্যক্তিটির বুক পকেটে একটা ডট পেন রয়েছে। ড্রাইভার সেটা তুলে নিয়ে লিখতে লিখতে বলল, স্যার, আমার নাম সুরেনচন্দ্র সাপুই, আমি আমার ঠিকানা লিখে দিচ্ছি, কিন্তু আমি এর তো নাম জানি না স্যার। আমার সাথে এর কোনো চেনা নেই স্যার, বললো তো বাসন্তী জাহাজঘাটার কাছে বাড়ি। কাকাবাবুর কালো ব্যাগটার মধ্যে ছোট্ট ক্যামেরা থাকে। সেটা খুলে তিনি আহত লোকটির মুখের কয়েকটা ছবি তুললেন। জিপ ড্রাইভারেরও একটা ছবি তুলে নিয়ে বললেন, আচ্ছা, এবার আমরা চলি। হ্যাঁ,
গাড়ি আবার চলতে শুরু করলো। বিমান জিজ্ঞেস করলো, কাকাবাবু, আপনি লোক দুটোর ছবি নিলেন কেন? কাকাবাবু বললেন, অ্যাক্সিডেন্ট কেস তো, হয়তো পুলিশ এরপরে আমাদের সাক্ষী দেবার জন্য ডাকতে পারে। লোক দুটোর চেহারা ততদিনে বোধহয় ভুলেই যাব। আচ্ছা বিমান, যে লোকটা আহত হয়েছে তাকে তোমার খুব ইন্টারেস্টিং বলে মনে হলো না? বিমান বলল, কোন দিক দিয়ে বলুন তো? লোকটির চেহারা বা পোশাক দেখে মনে হয় সাধারণ একজন গ্রামের লোক। ক্যানিং থেকে ট্রেনে বারুইপুর যেতে 2-3 টাকা লাগে, অথচ লোকটা 200 টাকা দিয়ে জিপ ভাড়া করে 1 ঘন্টার মধ্যে যেতে চেয়েছিল। এটা কি ওকে মানায়? সন্তু উৎসাহের সঙ্গে বলল, আমার ঠিক এই কথাটাই মনে হয়েছিল কাকাবাবু। বিমান বলল, এমনও তো হতে পারে যে এখন কোনো ট্রেন নেই ক্যানিং থেকে, ওই লোকটা কোনো অসুস্থ লোককে দেখতে যাচ্ছে। কাকাবাবু বললেন, সেরকম যে হতে পারে না তা নয়, তবে লোকটা নারী দেখবার জন্য আমি বাঁ হাত ধরেছিলাম, যে হাতে একটা ঘড়ি পরা, অত্যন্ত দামি সুইস ঘড়ি। সুন্দরবনের একজন গ্রামের লোকের হাতে এরকম ঘড়ি যেন মানায় না। স্মাগলার? সন্তু বলে উঠল। বিমান বলল, গ্রামের কিছু কিছু লোক কিন্তু খুব বড় লোক, জোরদার না কি যেন বলে তাদের। অনেক সময় আমাদের প্লেনে এরকম কিছু প্যাসেঞ্জার ওঠে, তারা ইংরেজি বলতে পারে না, কোনো রকম আদব কায়দা জানে না, কিন্তু পকেটে গোছা গোছা নোট। ক্যানিং থানায় গিয়ে ঘটনাটা রিপোর্ট করতে হবে। রাস্তার দুপাশে বাড়িঘর দেখেই বোঝা গেল ক্যানিং শহরে এসে গেছি। বিমান জিজ্ঞেস করলো, ক্যানিং কি বেশ বড় জায়গা? এককালে এর নাম ছিল ক্যানিং পোর্ট। এখানে জাহাজ এসে থামত। এখন জাহাজ আসে না বটে, কিন্তু প্রচুর যাত্রী লঞ্চ ছাড়ে এখান থেকে। শহরটা খুব বড় নয়, তবে জায়গাটার খুব গুরুত্ব আছে। ক্যানিংকে বলা হয় সুন্দরবনের গেটওয়ে। সন্তু জিজ্ঞেস করলো, জায়গাটার নাম ক্যানিং কেন? এখানে কি টিনের কৌটো তৈরি হয়? কাকাবাবু বললেন, না, সেই ক্যানিং নয়। ব্রিটিশ আমলে ভারতের এক বড়লাট ছিলেন লর্ড ক্যানিং, তার নাম থেকে হয়েছে। সন্দেশ, রসগোল্লা, লেডি ক্যানির মধ্যে লেডি ক্যানির নামও হয়েছে এই লর্ড ক্যানিংয়ের বইয়ের নাম থেকে। বিমান বলল, আচ্ছা কাকাবাবু, একটা কথা আমি তখন থেকে ভাবছি, এই যে খালি লঞ্চটা ভেসে এসেছে, এটা স্পাই কিংবা স্মাগলারদের ব্যাপারে যাই হোক না কেন, তা নিয়ে পুলিশ খোঁজ খবর করবে। আপনি তো কখনো এসব ছোটোখাটো ব্যাপার নিয়ে মাথা ঘামান না, আপনি তাহলে এত দূর এলেন কেন? কাকাবাবু বললেন, তুমি ঠিকই ধরেছ, স্মাগলার কিংবা স্পাই ধরা আমার কাজ নয়, তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি এসেছি অন্য কারণে। লঞ্চটা সম্পর্কে আমার অন্যরকম একটা সন্দেহ হচ্ছে, সেটা মিলিয়ে দেখবার জন্যই যাচ্ছি। কী সন্দেহ? আগে লঞ্চটা দেখি একবার, তারপর বলবো। ইংরেজ বড়লাটের নামে শহর, তাই সন্তু আশা করেছিল ক্যানিং বেশ সাজানো গুছানো, সুন্দর ও ছিমছাম জায়গা হবে। গাড়িটা একটা পেট্রোল পাম্পে রেখে ওরা খানিকটা হাঁটবার পরেই বোঝা গেল সেরকম কিছু না। বেশ নোংরার ঘিঞ্জি শহর, কাঁদা প্যাচপ্যাচে ভাঙা রাস্তা, তার দুপাশে অসংখ্য ছোট ছোট দোকান, সব জায়গায় কেমন যেন একটা আঁশটে গন্ধ। রাস্তার কাদায় কাকাবাবুর ক্র্যাশ খানিকটা বসে যাচ্ছে বলে তার হাঁটুতে অসুবিধে হচ্ছে। তিনি বললেন, বছর 7 আগে আমি শেষবার ক্যানিং এসেছিলাম, তার চেয়েও জায়গাটা আরও খারাপ হয়ে গেছে। তবে লঞ্চে ওঠার পর তোমাদের ভালো লাগবে। তার আগে থানাটা কোথায়, চলো খোঁজ করা যাক। লোকজনকে জিজ্ঞাসা করে ওরা থানায় পৌঁছে গেল। কাকাবাবু জিপ গাড়ি আর গরুর গাড়ির দুর্ঘটনার কথা বললেন। থানার বড় দারোগা বললেন, তিনি একটু আগেই ফোনে ঘটনাটা জানতে পেরেছেন। ছোট দারোগাকে পাঠিয়ে দেওয়া হয়েছে সেখানে। একটা খাতা টেনে নিয়ে দারোগা বললেন, যাই হোক, আপনাদের নাম ঠিকানা লিখে দিয়ে যান, পরে দরকার হতে পারে। উন্ডেড লোকটাকে আপনারা ভর্তি করে দিয়েছেন তো? সেই খাতায় নামটাম লিখে দেওয়ার পর কাকাবাবু বললেন, দারোগাবাবু, আপনাকে আর একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বিদেশি যে লঞ্চটা সমুদ্রে ভেসে এসেছে, সেটা এখন কোথায় আছে? ভদ্রলোক চোখ তুলে একবার কাকাবাবুকে আপাদমস্তক দেখলেন, তারপর কড়া গলায় বললেন, কেন, সেটা আপনি জানতে চাইছেন কেন? একবার সেই লঞ্চটা একটু দেখতে চাই। কেন, আপনারা কি কাগজের রিপোর্টার? আগে না, এমনি একটা কৌতূহল। সেই লঞ্চটা দেখবার জন্য আপনারা কলকাতা থেকে এসেছেন? হ্যাঁ। এই কৌতূহলের কারণ কি জানতে পারি? একটা বিদেশি লঞ্চ সমুদ্র দিয়ে ভাসতে ভাসতে চলে এসেছে, সেটা দেখার জন্য তো কৌতূহল হতেই পারে, তাই না? লঞ্চ দেখার কি কোনো বারণ আছে? অনেকেই তো দেখেছে, কাগজে কাগজে ছবি পর্যন্ত বেরিয়ে গেছে। দারোগাবাবু কাকাবাবুর মুখটা ভালো করে একবার দেখে নিয়ে তারপর বললেন, আপনার কি নাম বললেন? রাজা চৌধুরী? মানে সেই সবুজ দ্বীপের রাজা নামে বইটাই?
সন্তু পাশ থেকে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, ইনি সেই কাকাবাবু। দারোগা অমনি উঠে দাঁড়ালেন। ও তাই বলুন, আমার প্রথম থেকেই মনে হয়েছিল আপনার কত বড় বড় লোকের সঙ্গে চেনা। আপনি ইচ্ছে করলেই কি খাবেন স্যার বলুন? চা, ডাবের জল? এখন কিচ্ছু খাবো না। লঞ্চটা কোথায় আছে বলুন, আমাদের আজ রাতের মধ্যেই ফিরতে হবে। বসুন স্যার, আপনারাও বসুন, একটু চা অন্তত খান। আমি সব বুঝিয়ে দিচ্ছি। সুন্দরবন অঞ্চলটা ভালো করে চেনেন কি? নইলে বুঝতে পারবেন না। দারোগা মস্ত একটা ম্যাপ বিছিয়ে ফেললেন টেবিলের উপরে। তারপর একটা পেন্সিলের উল্টো দিক দিয়ে বোঝাতে লাগলেন। এই যে দেখুন ক্যানিং, আপনারা এখানে আছেন, তারপর বাসন্তী, তারপর এই গোসাবা। এখান থেকেই আসল সুন্দরবনের শুরু। জঙ্গলের পাশ দিয়ে এই চলে গেছে দত্তরগাং, সেটা গিয়ে পড়েছে হরিণভাঙা নদীতে। এদিকে দুপাশে গভীর জঙ্গল, কিন্তু হরিণভাঙা নদী এখানে অনেক চওড়া হয়ে গিয়ে সমুদ্রে পড়ল। আর এই পাশটায় বাগমারা ফরেস্ট, আর এইখানটায় আটকে ছিল লঞ্চটা। কাকাবাবু জিজ্ঞেস করলেন, আটকে ছিল বলছেন কেন? এখন নেই? লঞ্চটা ওখান থেকে গোসাবায় নিয়ে আসার কথা, এর মধ্যে পৌঁছে গেছে কিনা সে খবর আমরা পাইনি। আপনারা এক কাজ করুন, পুলিশের একটা লঞ্চ যাচ্ছে ওদিকে। কলকাতা থেকে দুজন বড় অফিসার এসেছেন, মিস্টার ভট্টাচার্য আর মিস্টার খান। ওরা যাচ্ছেন এসপি সাহেবের লঞ্চে। আপনার নাম শুনলে নিশ্চয়ই নিয়ে যাবে ওরা। ভট্টাচার্যি মানে অ্যাডিশনাল আইজি? হ্যাঁ হ্যাঁ, ওকে আমি ভালো করেই চিনি। তাহলে ওদের লঞ্চে গেলেই তো ভালো হয়। এখনই জেটি ঘাটে চলে যান স্যার, ওদের লঞ্চ তাড়াতাড়ি ছাড়বে। মানে আমারও তো জেটি ঘাটে যাওয়ার কথা ছিল, বুঝলেন না, বড় সাহেবরা সব এসেছেন। কিন্তু আমার কলেরার মতন হয়েছে, প্রতি 10 মিনিট অন্তর অন্তর বাথরুম যেতে হচ্ছে, সেজন্য ক্ষমা চেয়ে নিয়েছি। থানা থেকে ওরা বেরিয়ে রওনা দিল জেটি ঘাটের দিকে। কাকাবাবু বললেন, আমি তো আর এ রাস্তায় তেমন তাড়াতাড়ি যেতে পারবো না। বিমান, তুমি আর সন্তু আগে আগে চলে যাও। পুলিশের লঞ্চ ছেড়ে চলে যেতে পারে। তোমরা গিয়ে আমার নাম করে একটু অপেক্ষা করতে বলো। বিমান আর সন্তু ছুট লাগালো। ওরা তো চেনে না, তাই লোককে জিজ্ঞেস করতে লাগলো জেটিঘাট কোন দিকে। এমন সরু আর পিছল রাস্তা, তাতেও বেশ ভিড়। রাস্তাটা বড় পুকুরের পাশ দিয়ে নদীর ধারে বাঁধের ওপর উঠেছে। এই বাঁধের ওপর দিয়ে আবার অনেকটা যেতে হয়। জেটিঘাটের কাছে অনেকগুলো লঞ্চ দাঁড়িয়ে। এর মধ্যে যে কোনটা পুলিশের লঞ্চ তা বোঝবার কোনো উপায় নেই। টিকিট ঘরের কাছে গিয়ে বিমান জিজ্ঞেস করলো, পুলিশের লঞ্চ কখন ছাড়বে বলতে পারেন? টিকিটবাবুটি গোমরা মুখে প্রায় একটা ধমক দিয়ে উত্তর দিল, পুলিশের লঞ্চ কখন ছাড়বে তা আমি কি জানি। বনবলা ছাড়বে 5 মিনিটের মধ্যে। যদি টিকিট কাটতে চান তো বলুন। না, আমাদের পুলিশের লঞ্চটাই দরকার। সেটা কোনখানে আছে একটু দেখিয়ে দেবেন? আচ্ছা, মুশকিল তো। আমি পুলিশের লঞ্চের খোঁজ রাখতে যাব কোন দুঃখে? আমি চোর না ডাকাত? সন্তু এগিয়ে গেছে জেলের দিকে। তারই বয়সের একটি ছেলে মাথায় করে সুটকেস বয়ে নিয়ে যাচ্ছিল। তার পাশে গিয়ে সন্তু জিজ্ঞেস করলো, ভাই বলতে পারো এর মধ্যে পুলিশের লঞ্চ কোনটা? ছেলেটি থমকে গিয়ে এদিক ওদিক তাকালো, তারপর বলল, হেথা নাই গো বাবু। তারপর নদীর মাঝখানে একটা চলন্ত লঞ্চ দেখতে পেয়ে সে আবার বলল, হুই যে পুলিশের লঞ্চ, হুই যায় মন পবন। বিমান ততক্ষণে সেখানে চলে এসেছে। ছেলেটির কথা শুনে সে বলল, এই রে, ছেড়ে চলে গেছে। কি হবে? লঞ্চটাকে থামানো যায় না? মালবাহক ছেলেটি বলল, কেন যাবে না? আপনি বনবলার সারেং সাহেবকে গিয়ে বলেন না, হুইসেল বাজিয়ে থামিয়ে দেবে। সারেংকে এখন কোথায় পাবো? ওই যে ডেকের উপর চেক লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে, উনিই তো সারেং সাহেব। লঞ্চের ওপর থেকে একটা লম্বা কাঠের পাটাতন ফেলে দেওয়া হয়েছে জেটির ওপর। একজন লোক পাশে একটা বাঁশ ধরে দাঁড়িয়ে আছে। সেই বাঁশ ধরেই পাটাতনের সিঁড়ি দিয়ে লঞ্চে উঠতে হয়। বিমান সেই পাটাতনের সিঁড়ির কাছে গিয়ে চেক লুঙ্গি পরা একজন ভদ্রলোককে ডেকে বলল, সারেং সাহেব, হুইসেল বাজিয়ে ওই পুলিশের লঞ্চটাকে থামাবেন, আমাদের বিশেষ দরকার। গেঞ্জি আর লুঙ্গি পরা সারেং সাহেব এক মনে গুফে তাঁ দিচ্ছিলেন। বিমানের কথাটা শুনে অদ্ভুত হাসি দিয়ে বললেন, হ্যাঁ, কি বললেন? পুলিশের লঞ্চ থামাবো? কেন, কোথাও ডাকাতি হয়েছে? বিমান যেন একটু থতমত খেয়ে গেল। না, মানে সেসব কিছু নয়, এমনিই আমাদের খুব দরকার। সারেং সাহেব বললেন, আপনার দরকার হয় আপনি নিজেই হাঁক পারুন, আমাকে এর মধ্যে জড়াচ্ছেন কেন? তারপর সারেং সাহেব আর একখানা অবজ্ঞার হাসি দিয়ে ঢুকে গেলেন নিজের কেবিনে।
পুলিশের লঞ্চ মনপবন ততক্ষণে আরও দূরে চলে গিয়েছে। নিরাশ হয়ে বিমান আর সন্তু এলো টিকিট ঘরের দিকে। বিমান বলল, আমি প্লেন চালাই, আর এই সারেং সামান্য একটা লঞ্চ চালায়। কিন্তু সারেংয়ের কীরকম পার্সোনালিটি দেখলি, আমাকে একেবারে আউট করে দিল। সন্তু বলল, সারেং সাহেবের গোফটা দেখেছ? ঠিক কাকাবাবুর মতো। টিকিট ঘরের বাবুটি বলল, আপনারা কি বনবলায় যাবেন? নইলে এখান থেকে সরে দাঁড়ান। বিমান বলল, কি ব্যাপার রে সন্তু, এখানে সবাই যেন ধমকে কথা বলে। এর পরের লঞ্চটা কখন ছাড়বে? আবার 2.5 ঘন্টা বাদে। আমি কিন্তু এক্ষুনি কাউন্টার বন্ধ করে দিচ্ছি। লঞ্চ ছাড়ার ঢং ঢং করে শব্দ হলো। পাটাতনে সিঁড়িও তুলে দেওয়া হয়েছে উপরে। সন্তু বলল, এই রে, কাকাবাবু তো এখনও এলেন না। তাহলে কি আমাদের এখানে 2.5 ঘন্টা বসে থাকতে হবে? দূরে বাঁধের ওপর দেখা গেল কাকাবাবু আস্তে আস্তে আসছেন। বাঁধের ওপরে মাঝে মাঝে কাদা জমে আছে, ক্র্যাচ ফেলবার খুবই অসুবিধে। বিমান টিকিট বাবুটিকে বলল, না না, আমাদের এটাতেই যেতে হবে। আপনি বনবালাকে একটু থামান অন্তত। টিকিটবাবু বলল, বনবালাকে থামাবো কেন? একজন লোক ওই যে আসছেন, তাকে এটাতেই যেতে হবে। একজন লোক আসছে বলে আমাকে লঞ্চ লেট করাতে হবে? এ কি আবদার পেয়েছেন নাকি আপনি? সন্তু বলল, একজন নয় 3 জন। ওই যে উনি এসে পৌঁছলেই আমরা যাব। ও 3 জন? তাই বলুন। 3 জনের জন্য থামানো যেতে পারে। এই বলে টিকিটবাবু একটা হুইসেল ফরফর করে বেশ জোরে বাজালেন। বনবালা ততক্ষণ যেটি ছেড়ে গেছে, আবার ঘ্যাঁস ঘ্যাঁস ও ঢং ঢং শব্দ করে ধারে ফিরল। কাকাবাবু এসে পৌঁছতেই বিমান সব কথা জানালো। কাকাবাবু বিশেষ বিচলিত হলেন না। তিনি বললেন, কি আর করা যাবে, এই লঞ্চে গোসাবা পর্যন্ত যাওয়া যাক। পকেট থেকে টাকা বার করে দিয়ে তিনি সন্তুকে বললেন, 3খানা টিকিট কেটে নে। এরপর 3 জন মিলে লঞ্চে উঠল। লঞ্চটা একেবারে যাত্রীতে ঠাসা, একতলায় একটুও জায়গা নেই। ছাদের উপরে খোলা জায়গায় রোদ্দুরের মধ্যে ওদের দাঁড়িয়ে থাকতে হলো। বিমান একটু চলে গেল সারেং সাহেবের কেবিনের দিকে, তার সঙ্গে ভাব জমাতে। আর এই সুযোগে কাকাবাবুর চোখের আড়ালে গিয়ে একটা সিগারেট টানতে। সন্তু জিজ্ঞেস করল, কাকাবাবু, এটা কি নদী? কাকাবাবু বললেন, এই নদীর নাম মাতলা। একসময় খুব বিরাট আর দুর্দান্ত নদী ছিল, এখন মাঝখানে চর পড়ে গেছে। সব নদীগুলিরই অবস্থা এখন কাহিল। পাড়ের দিকে একটা মস্ত আমলের পুরনো বাড়ির দিকে আঙুল তুলে দেখালেন কাকাবাবু। ওই যে বাড়িটা দেখছিস, ওটা ছিল হ্যামিল্টন সাহেবের কাছারি বাড়ি। হ্যামিল্টন সাহেব ছিলেন জমিদার। সুন্দরবনের একদিকটার অনেক উন্নতি করছেন। গোসাবাই গিয়ে আরও দেখতে পাবি। বিমান ফিরে এসে বলল, সারেং সাহেবের নাম হাসান মির্জা। আমায় কোনো পাত্তাই দিল না। আমি বললুম আমি প্লেন চালাতে জানি, আমার একটু লঞ্চ চালাতে শিখিয়ে দেবেন। তা শুনে মির্জা সাহেব বললেন, আপনার পেট গরম হয়েছে, আপনি চা খাওয়া একদম বন্ধ করে দিন। সকালবেলা কুলুত ভিজিয়ে খান। কুলুত কলাই কী জিনিস কাকাবাবু? কাকাবাবু খুব হাসতে লাগলেন। সন্তু বলল, বিমানদা, তুমি প্লেন চালাও শুনে সারেং ভেবেছে বুঝি তুমি গুল মারছো, অথবা পাগল হয়ে গেছো। কী ঝঞ্ঝাট! যারা চালায় তারা বুঝি সুন্দরবনে বেড়াতে আসতে পারে না, আর সুন্দরবনে বেড়াতে এলেই তো এইসব লঞ্চে চাপতে হবে। তারপরে নদীর দুধারে তাকিয়ে বিমান বলল, কই জঙ্গল দেখতে পাচ্ছি না তো। কাকাবাবু বললেন, আসল জঙ্গল এখনো অনেক দূর, তবে মাঝে মাঝে এমনি জঙ্গল দেখতে পাবে। বেশ লাগছে কিন্তু। ভাগ্যিস এসেছিলাম আপনাদের সঙ্গে। সে কলেজে পড়ার সময় একবার গঙ্গায় চেপেছিল, তারপর কখনো আর লঞ্চে করে বেড়ায়নি। সন্তু বলল, তুমি আজ সুন্দরবনে নদীতে বেড়াচ্ছ, আবার 2 দিন বাদেই নিউ ইয়র্কে চলে যাবে। তোমার তো বেশ মজা না বিমানদা? রোজ রোজ প্লেন চালাতে তো ভালো লাগে না রে। নিউ ইয়র্কে আমি অন্তত 100 বার গেছি, তার চেয়ে বাড়ির কাছে নতুন জায়গাতেই বেড়াতে বেশ ভালো লাগছে। কাকাবাবু বললেন, সন্তু, তুই এক কাজ করতো, এখানে না দাঁড়িয়ে তুই বরং সারা লঞ্চটা একবার টহল দিয়ে আয়। যদি কোথাও শুনিস যে লোকেরা সেই বিদেশি লঞ্চটা নিয়ে আলোচনা করছে, তাহলে মন দিয়ে শুনবি। সন্তু চলে যেতেই গেরুয়া কাপড় আর গেরুয়া পাঞ্জাবি পরা, মুখে কাঁচা পাকা দাড়িওয়ালা একজন লোক কাকাবাবুর সামনে এসে দাঁড়ালো। দুহাত তুলে বলল, নমস্কার চৌধুরী মশাই, এদিকে কোথায় চললেন? কাকাবাবু বেশ অবাক হলেন। হুড়ুকুচকে বললেন, আপনাকে চিনতে পারলাম না তো। আপনি বা আমায় কি করে চিনলেন? আপনি কে? আমার নাম ছোট সাধু। আমার আর অন্য কোনো নাম নেই। আমার বাবাকে সবাই বড় সাধু বলতো, সেই হিসেবেই আমি ছোট সাধু। আপনি আমাকে চেনেন?
আপনাকে কখনো দেখেছি বলে তো মনে হয় না। আপনি আমায় মনে রাখেননি, কিন্তু আমি মনে রেখেছি। আপনি খোড়া মানুষ, আপনাকে একবার দেখলেই চেহারা মনে থাকে। বিমান বিরক্ত হয়ে সাধুটির দিকে তাকালো। সত্যিকারের খোড়া লোককে কেউ মুখের উপর খোড়া বলে? এবার কীরকম সাধু? কাকাবাবু রেগে না গিয়ে হাসলেন। লোকটির চোখের উপর চোখ রেখে বললেন, হ্যাঁ, আমাকে একবার দেখলে মনে রাখা সহজ, কিন্তু আমারও তো স্মৃতিশক্তি খারাপ নয়। মানুষের মুখ আমি চট করে ভুলি না। আপনার সঙ্গে আমার কোথাও দেখা হয়েছিল বলুন তো? কথাটার উত্তর না দিয়ে ছোট সাধু এদিক ওদিক তাকালেন। আরও অনেক লোক কাকাবাবুর দিকে কৌতূহলী চোখে চেয়ে আছে। লঞ্চের যাত্রীরা সবাই স্থানীয় লোক। কাকাবাবু আর বিমানকে দেখলেই বোঝা যায় ওরা কলকাতা থেকে এসেছেন। অন্যরা যাতে শুনতে না পায় সেই জন্য ছোট সাধু কাকাবাবুর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, জেলখানায়। ব্যাস, ও সম্বন্ধে আর কিছু জিজ্ঞেস করবেন না। আপনি কি রাঙাবেলের মাস্টারবাবুর কাছে যাচ্ছেন? তাহলে আমার আশ্রমে একবার আসবেন, আমি রাঙাবেলেই থাকি। এই সময় একটা বাচ্চা ছেলে এসে বিমানের জামা ধরে টানলো আর বলল সারেং সাহেব নাকি তাকে ডাকছেন। বিমান ছেলেটির সঙ্গে চলে গেল। ছোট সাধু বললেন, চৌধুরী সাহেব, আপনার মতো মানুষ এই রকম সাধারণ লঞ্চে যাচ্ছে কেন? আপনি চাইলেই তো গভর্নমেন্টের স্পেশাল বোট পেতে পারেন। এই ভিড়ের মধ্যে আপনার নিশ্চয়ই কষ্ট হচ্ছে। কিসের কষ্ট? তবে একটু বসতে পারলে ভালোই হতো। গোসাবা যেতে কতক্ষণ লাগবে? তা ধরেন 3 ঘন্টা 3.5 ঘন্টা তো হবেই। এদিকে থাকবেন বুঝি কিছুদিন? না, আজই রাতে ফিরবো। আপনার তো আজকে ফেরা হবে না। তার মানে কেন ফেরা হবে না? আপনারা তো সাধু সন্ন্যাসীতে বিশ্বাস করেন না, কিন্তু দেখবেন আমার কথাটা ফলে কি না। আজ আপনি ফিরতে পারবেন না। আমি রাঙাবেলিয়া যাচ্ছি না, শুধু গোসাবা পর্যন্ত যাব। দেখুন কি হয়। বিমান ফিরে এসে উত্তেজিতভাবে বলল, আমাদের খুব গুড লাক কাকাবাবু। পুলিশের লঞ্চটা মাঝ নদীতে দাঁড়িয়ে পড়েছে। এখন এই লঞ্চটা ওর পাশে ভিড়তে পারে। সারেং সাহেব আমাকে জিজ্ঞেস করলেন, পুলিশের কর্তারা আমাদের চিনতে পারবে তো? কাকাবাবু বললেন, অ্যাডিশনাল আইজি রণবীর ভট্টাচার্য আছেন ওই লঞ্চে, তিনি আমায় ভালোই চেনেন। একটু বাদেই দুটো লঞ্চ পাশাপাশি হয়ে গেল। পুলিশের লঞ্চের উপরের ডেকটা একদম খালি। শুধু সারেংয়ের পাশে বসে আছে একজন পুলিশ অফিসার। কাকাবাবু সেই পুলিশ অফিসারটিকে চেঁচিয়ে বললেন, রণবীর ভট্টাচার্যকে বলুন আমার নাম রাজারায় চৌধুরী, খুব জরুরি দরকারে এক্ষুনি তার সঙ্গে একবার দেখা করতে চাই। পুলিশটি জিজ্ঞেস করলো, আপনি কি খবরের কাগজের লোক? সবাই গিয়ে দেখা করবেন, সাহেব এখন বিশ্রাম নিচ্ছেন। কাকাবাবু ধমক দিয়ে বললেন, আপনার সাহেবকে গিয়ে আমার নামটা বলুন। এখন বেলা 11টা বাজে, এখন বিশ্রাম নেবার সময় নয়। এই লঞ্চের কিছু লোক এই কথায় হেসে উঠল। ওই লঞ্চের ভেতর থেকে সিঁড়ি বেয়ে উঠে এলেন একজন খুব লম্বা মানুষ, নীল রঙের প্যান্ট আর সাদা হাওয়াই শার্ট পরা। মুখের ভাব দেখলেই বোঝা যায় তিনি একজন বড় অফিসার। মুখে সরাসরি রোদ পড়েছে বলে চোখ কুচকে তাকিয়ে তিনি বললেন, কি হয়েছে? আরে কে? কাকাবাবু নাকি? আপনি এখানে? চলে আসুন, চলে আসুন, এই লঞ্চে চলে আসুন। দুটো লঞ্চ একেবারে গায়ে ঘেঁষে দাঁড়ালো। সন্তু কিন্তু ততক্ষণে উঠে এসেছে উপরে। একে একে ওরা যেতে লাগলো। চলুন, আপনি আমাদের সঙ্গে চলুন। ছোট সাধু যেন হঠাৎ ভয় পেয়ে গেলেন। না 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 না, আমি যাব না। আপনি গোসাবা পর্যন্ত যাবেন তো? ওই লঞ্চটা আগে পৌঁছবে, সেখানে আপনাকে নামিয়ে দেব। আপনার সঙ্গে গল্প করতে করতে যাওয়া যাবে। গোসাবায় না, আমি আগে মানে বাসন্তীতে নামবো। সেখানে আমার অন্য একটা কাজ আছে। বেশ, তো সেখানেই আপনাকে নামিয়ে দেওয়া হবে। না না না, থাক না, তার দরকার নেই। আমি এই লঞ্চেই নিয়মিত যাই, সবাই আমায় চেনে। কাকাবাবু ছোট সাধুর কাজ শক্ত করে চেপে ধরলেন। চলুন চলুন, আপনার সঙ্গে আমার কথা আছে। খুব অনিচ্ছার সঙ্গেই ছোট সাধু এলেন পুলিশের লঞ্চে। অন্য লঞ্চটা আবার দূরে চলে গেল। রণবীর ভট্টাচার্য হাসতে হাসতে কাকাবাবুকে জিজ্ঞেস করলেন, মহাকাশ থেকে কোনো উল্কা সুন্দরবনে খসে পড়েছে নাকি? কিংবা জঙ্গলের মধ্যে কোথাও কনিষ্কের মুন্ডু পাওয়া গেল নাকি? নইলে আপনি এদিকে? কাকাবাবু বললেন, এদের নিয়ে সুন্দরবনে বেড়াতে এসেছি। সন্তুকে তো তুমি চেনো, আর এই হচ্ছে বিমান, আমাদের পাড়ার ছেলে। আর এই সাধুটির সঙ্গে নতুন পরিচয় হলো। রণবীর ভট্টাচার্য বললেন। চলুন চলুন, নিচে চলুন, ওপরে যা রোদ। বিমান জিজ্ঞেস করল, আপনাদের লঞ্চটা হঠাৎ থেমে গেল কেন? রণবীর ভট্টাচার্য বললেন, একটা মাছ ধরার নৌকা যাচ্ছিল, তাতে বেশ বড় বড় পার্শে মাছ রয়েছে। আমি তাই খালাসিদের বললুম, নৌকাটাকে ডেকে 2-3 কিলো মাছ কিনে নাও। এরকম টাটকা মাছ তো কলকাতায় পাওয়া যায় না। ভাগ্যিস লঞ্চটা থেমেছিল,
নইলে তো আপনাদের ধরতেই পারতুম না। নিচে একটা টেবিলের চারিপাশে কতগুলো চেয়ার, সেখানে আরও দুজন পুলিশ অফিসার বসে আছেন। টেবিলের ওপরে তাস বেছানো, 3 জন খেলোয়াড়, কিন্তু 4 জায়গায় তাস দেওয়া আছে। রণবীর ভট্টাচার্য বললেন, আমরা কাঠথ্রোট ব্রিজ খেলছিল। আপনার গলা শুনে আমি ওপরে উঠে গেলাম। ইনি হলেন 24 পরগনার এসপি আকবর খান, আর ইনি এখানকার এসডিপিও প্রশান্ত দত্ত, আর ইনি কাকাবাবু। তোমরা চেনো তো? কাকাবাবুর নাম রাজা রায়চৌধুরী, কিন্তু এখন তো সবাই কাকাবাবু বলেই ডাকে। আমি দিল্লি গিয়েছিলাম, হোম সেক্রেটারি পর্যন্ত জিজ্ঞেস করলেন কাকাবাবু কেমন আছেন। কনভে মাই রিগার্ডস টু হিম। ছোট সাধুর দিকে তাকিয়ে রণবীর ভট্টাচার্য প্রশ্ন করলেন, একে আপনি কোথায় পেলেন? আগে থেকে চিনতেন নাকি? কাকাবাবু বললেন, আমি চিনি না, কিন্তু ইনি আমাকে চেনে বললেন। এবার বলুন তো সাধু মহারাজ, আপনার সঙ্গে আমার জেলখানায় কেন দেখা হয়েছিল? আপনি জেলখানায় কি করছিলেন? আমি বা সেখানে গিয়েছিলাম কেন? ছোট সাধু বললেন, সে প্রায় 7-8 বছর আগেকার কথা। আমি তখনও সাধু হইনি, একটু অন্য লাইনে গিয়েছিলাম। এখন আর স্বীকার করতে লজ্জা নেই, চুরি চুরিতে হাত পাকিয়েছিলাম। অসৎ সঙ্গে বলে যা হয়। 6 মাস জেল খেটে শায়েস্তাও হয়ে গেছি। তারপর থেকেই ধর্মকর্মে মন দিয়েছি। দেখুন স্যার, ঋষি বাল্মীকিও তো আগে ডাকাত ছিলেন, পরে তো তিনিও সাধু হন। রণবীর ভট্টাচার্য হো হো করে হেসে উঠলেন। বাহ, তা আপনিও কি এখন রামায়ণের মতো কোনো কাব্যটাব্য লিখছেন নাকি? না স্যার, অত বিদ্যা আমার নেই, তবে ভগবান আমাকে দয়া করেছেন। স্বপ্নে আমি একটা ওষুধ পেয়েছি, সেই ওষুধে যাবতীয় পেটের রোগ সব সেরে যায়। এই এলাকার লোক আমার কাছে তার জন্যই আসে। কাকাবাবু জিজ্ঞেস করলেন, আপনি কোন জেলে ছিলেন? সেখানে আপনার সঙ্গে আমার দেখা হলো কি করে? আলিপুর সেন্ট্রাল জেল। সেখানে শোষবনলাল বলে একজন ফাঁসির আসামি ছিল। ফাঁসির আগের দিন সে আপনার সঙ্গে দেখা করতে চেয়েছিল। আপনি দেখাও করতে গিয়েছিলেন। শোষবনলাল আপনার পা জড়িয়ে ধরে খুব কাঁদল। অত বড় একজন দুর্দান্ত খুনে যার পা জড়িয়ে ধরে কাঁদে, সে মানুষকে কি ভোলা যায়? এর জন্যই আপনার কথা আমার মনে আছে। রণবীর ভট্টাচার্য বললেন, ও, সেই শোভনলালের কেস। সে আপনাকেও খুন করতে গিয়েছিল না কাকাবাবু? কাকাবাবু ছোট সাধুকে বললেন, তা আপনি জেল থেকে ছাড়া পাবার পরেই সাধু হয়ে গেলেন? আগে হ্যাঁ স্যার, বিশ্বাস করুন। তারপর আমি আর কোনোদিনও খারাপ লাইনে যাইনি। তারপর আমার বাবাও স্বর্গে গেলেন, আমাকে আশ্রমের ভার নিতে হলো। রণবীর ভট্টাচার্য বলল, এই সাধু সম্পর্কে আমার কাছে কিন্তু অন্যরকম রিপোর্ট আছে। সুন্দরবনের দিককার বড় বড় স্মাগলাররা গভীর রাতে ওই সাধুর আশ্রমে যাতায়াত করে। তারা কেন আসে বলুন তো? ছোট সাধু বললেন, তারা পেটের রোগের ওষুধ নিতে আসে স্যার। যে আসে আমি তাকেই দিই। তার মধ্যে কে স্মাগলার আর কে ভালো লোক তা আমি চিনব কী করে বলুন তো? রণবীর ভট্টাচার্য বললেন, আপনি প্রত্যেক সপ্তাহে 2-3 বার কলকাতা যান, সে খবরও পেয়েছি। আশ্রম ছেড়ে এত ঘন ঘন কলকাতায় যান কেন? আমার ওষুধ বানানোর জন্য মালপত্র কিনতে যেতে হয়। অনেক রকম গাছের শেকড় লাগে, সেগুলো কলকাতা ছাড়া আর কোথাও পাওয়া যায় না। সেজন্য সপ্তাহে 2-3 বার যেতে হয়? আজও কি কলকাতা থেকে ফিরছেন? আরে আমারও তো নানান রকম পেটের রোগ, কোনো ওষুধেই সারে না। এবারে তাহলে আপনার ওষুধ খাবো। দিন দেখি সাধু বাবা, আমায় কিছু ওষুধ দিন। আগে ওষুধ তো সঙ্গে নেই স্যার। নেই? তাহলে কলকাতা থেকে কি সব গাছের শেকড় বাকড় কিনে আনলেন? সেগুলো একটু দেখান তো। কবিরাজি ওষুধের উপর আমার খুব বিশ্বাস আছে। কই দেখান। ছোট সাধু আমতা করে বললেন, না স্যার, এবারে কোনো শিকড় বাকড় আনিনি। হাতিবাগান বাজারে একটা দোকানে অর্ডার দিয়ে এসেছি, পরের বার গিয়ে আনবো। আপনার জামাটা একবার খুলুন তো। রণবীর ভট্টাচার্যের হঠাৎ এক কথায় ছোট সাধু যেন একেবারে হক চকিয়ে গেলেন। ভুরু দুটো কপালে তুলে বললেন, কি বলছেন স্যার? জামা খুলবো কেন? রণবীর ভট্টাচার্য হাসি মুখে বললেন, আরে খুলুন না মশাই, দেখি আপনার স্বাস্থ্যখানা কেমন। জানো প্রশান্ত, সাধুদের স্বাস্থ্য খুব ভালো হয়, ভালো ঘি দুধ খাই তো। কই, খুলুন খুলুন। দেখুন স্যার, আমি এই লঞ্চে আসতে চাইনি। রায়চৌধুরী সাহেব আমাকে জোর করে ধরে নিয়ে এলেন। তা বলে আপনারা আমাকে হুকুম দিয়ে জামা খোলাবেন? এ তো ভারী অন্যায়। হুকুম দিলাম কোথায়? জামাটা খুলবেন, আপনার বুকের ছাতির মাপটা একটু দেখব, এতেই আপনার আপত্তি? হ্যাঁ স্যার, আমার আপত্তি আছে। বাসন্তী বোধহয় এসে গেল, আমাকে সেখানেই নামিয়ে দিন স্যার। আকবর খানের চেয়ারের পায়ের কাছে একটা লাল রঙের ছোট সুটকেস রয়েছে। তিনি সেটা তুলে টেবিলের উপরে রাখলেন। সুটকেসটি খুলে তার মধ্যে থেকে একটি রিভলভার বার করে প্রথমে নলটায় দুবার ফু দিলেন,
তারপর সেটা ছোট সাধুর কপালের দিকে তাক করে খুব ঠান্ডা গলায় বললেন, শুনুন সাধু বাবা, একখানা গুলি ছুড়লেই আপনি অক্কা পাবেন। তারপর আপনার ডেড বডিটা জলে ফেলে দেবো। এখন ভাটার সময়, জলের টানে আপনার বডিটা সোজা চলে যাবে, কেউ কোনোদিনও কিচ্ছু জানতে পারবে না। সেটা আপনি চান না জামাটা খুলবেন? কাকাবাবু বললেন, কি কুক্ষণে আপনি যেচে আমার সঙ্গে আলাপ করতে এসেছিলেন, নইলে আপনাকে এরকম বিপদে পড়তে হতো না। আর উপায় নেই, এবারে জামাটা খুলে ফেলুন। কাকাবাবু জ্বলন্ত চোখের দিকে তাকিয়ে ছোট সাধু আস্তে আস্তে জামাটা খুলে ফেললেন। তখনই দেখা গেল সারা বুকে তার ব্যান্ডেজ জড়ানো। এবারে প্রশান্ত দত্ত উঠে গিয়ে সেই ব্যান্ডেজ ধরে একটা টান দিতেই তার ভেতর থেকে ঝরঝর করে পড়তে লাগলো 100 টাকার নোট। রণবীর ভট্টাচার্য বললেন, প্রশান্ত, টাকাগুলো গুনে রাখো কত আছে। ব্যান্ডেজের সাইজ দেখে মনে হচ্ছে 1025-30 হবে। তারপর তিনি সন্তুর দিকে ফিরে বললেন, বুঝলে তো সন্তু, এই সাধু বাবা স্মাগলারদের চোরাই মালপত্র কলকাতায় নিয়ে গিয়ে বিক্রি করে। সাধুর পোশাকে থাকে তো, তাই ওকে কেউ সন্দেহ করে না। তবে এ অতি ছোটোখাটো ব্যাপার। বিমান বলল, মাই গড, লোকটাকে দেখে আমি একবারও সন্দেহ করিনি। এই সময় যে পুলিশটি ছিল সে দুদ্দার করে সিঁড়ি দিয়ে নেমে এলো। বলল, স্যার স্যার নদী দিয়ে একটা লাশ ভেসে যাচ্ছে, কি করব? লঞ্চ থামাবো? এরপর 1 ঘন্টা সময় চলে গেল সেই মৃতদেহটির জন্য। পুলিশের লঞ্চের খালাসিরা একটা লম্বা বাঁশের আংশি দিয়ে মৃতদেহটাকে টেনে আনলো কাছে, কিন্তু সেটাকে এ লঞ্চে তোলা হলো না। ঠিক সেই সময় ইরিগেশন ডিপার্টমেন্টের একটা খালি লঞ্চ যাচ্ছিল, সেটাকে থামানো হলো। কাকাবাবু বললেন, সন্তু, তুই ভেতরে বসে থাক, এসব দৃশ্য তোর না দেখাই ভালো। সন্তু ওপরে না গেলেও একতলার জানলা দিয়ে দেখার চেষ্টা করলো ব্যাপারটা। কাকাবাবু আর রণবীর ভট্টাচার্য সেখানে বসে রইলেন। রণবীর ভট্টাচার্য বললেন, আমি যাচ্ছি অন্য কাজে। নদী দিয়ে লাশ কেন ভেসে যাচ্ছে তা আমার দেখার কথা নয়। এখানে সাপের কামড়ে অনেক লোক মরে। সাপের কামড় খেয়ে মরলে সেই মৃতদেহ পোড়ানো হয় না, জলে ভাসিয়ে দেওয়া হয়। সুতরাং তাতে পুলিশের কিছু করার নেই। কিন্তু প্রশান্ত সঙ্গে রয়েছে, সে এখানকার এসডিপিও। যে লাশ ভেসে যাচ্ছে সেটা সাপের কামড়ে মৃত্যু না খুনের ব্যাপার, সেটা তার জানার কথা। একটু বাদেই প্রশান্ত এসে খবর দিল মৃতদেহটির বুকে একটি ছুরি বিঁধে আছে। ভাগ্যিস ইরিগেশনের লঞ্চটা পাওয়া গিয়েছে। সেই লঞ্চে একজন পুলিশকে সঙ্গে নিয়ে মৃতদেহটি পাঠিয়ে দেওয়া হচ্ছে ক্যানিংয়ে। সেখানেই পোস্টমর্টমের ব্যবস্থা হবে। রণবীর ভট্টাচার্য বললেন, ওহে প্রশান্ত, ডেড বডিটা কার? এই লঞ্চের খালাসিরা কেউ চেনে? প্রশান্ত দত্ত মাথা নাড়ল। এক কাজ করো না, এই সাধু বাবাকে একবার নিয়ে গিয়ে দেখাও না। সাধু এই অঞ্চলের লোক, চিনলেও চিনতে পারবে হয়তো। সাধুর হাতটাত বাঁধা হয়নি, এমনি মেঝের কোণে বসিয়ে রাখা হয়েছিল। এই কথা শুনে সে বলল, না না না, আমি যাব না, আমি দেখতে চাই না। প্রশান্ত তার কাছে গিয়ে দুপা ফাঁক করে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। তারপর প্রচণ্ড একটা ধমক দিল। এক ধমকেই কাজ হলো। সাধু বাবা সুরসুর করে উঠে গেল। এবারে বিমান আর সন্তুও গেল ওদের সঙ্গে। মৃতদেহটিকে পাশের লঞ্চের ডেকের উপর শুইয়ে দেওয়া হয়েছে। বেশ টাটকা মরা, শরীরে কোনো বিকৃতি নেই। বছর 30 বয়সের লোকটি শুধু পায়জামা পরা আর বুকের বাঁ দিকে একটা ছুরি বিঁধে আছে। সেই ছুরির হাতলের আধখানা আবার ভাঙা। সেই দিকে তাকানো মাত্রই ছোট সাধুর মুখখানা ভয়ে কুঁকড়ে গেল। চোখ দুটো বিস্ফারিত করে ফিসফিসিয়ে বলল, হ্যাঁ, এ কি সর্বনাশ! হায় 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 হায়, এরকম কে করলো? তাহলে তুমি চেনো একে? কি নাম লোকটার? ওর নাম হারু দফাদার, আমার আপন খুড়তুতো ভাই। 2 দিন আগেও আমি তাকে জীবন্ত দেখেছি। এরপর কান্নায় ভেঙে পড়ল সাধু। প্রশান্ত ইঙ্গিত করলো ইরিগেশনের লঞ্চটিকে ছেড়ে দিতে। একটু বাদে ছোট সাধুকে যখন নিচে ফিরিয়ে আনা হলো তখনও সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সব শুনে রণবীর ভট্টাচার্য বললেন, বাহ সাধু বাবা, আপনাদের পরিবারটি তো চমৎকার। আপনার বুকে ব্যান্ডেজ বাঁধা থাকে, সেখান থেকে খসে পড়ে টাকা, আর আপনার খুড়তুতো ভাই বুকে ছুরি বিধিয়ে জলে ভাসে। তা কি কাজ করতো আপনার ভাই? ছোট সাধু বলল, হারু জঙ্গলে মধু আনতে যেত। হারু দফাদার নামটা বেশ চেনা চেনা। কিছুদিন আগেই একটা ডাকাতির কেসে একে খোঁজা হচ্ছিল যতদূর মনে পড়ছে। কয়েকদিন ধরে এই তল্লাটে স্মাগলার আর ডাকাতদের মধ্যে নানান রকম মারামারির খবর পাওয়া যাচ্ছে। নতুন একটা কিছু ঘটেছে বোধহয়। কাকাবাবু বললেন, সেই বিদেশি লঞ্চের সঙ্গে এইসব ঘটনার কোনো যোগাযোগ নেই তো? রণবীর ভট্টাচার্য মুখ ফিরিয়ে বললেন,
সেই বিদেশি লঞ্চ? হ্যাঁ, সম্পর্ক থাকাটা অস্বাভাবিক নয়। লঞ্চটাতে মানুষজন যেমন ছিল না, তেমনি অন্য কোনো দামি জিনিসপত্রও কিছু নেই। সেসব গেল কোথায়? এখানকার লোকেরাই লুটে পুটে নিয়েছে। তারপর বকরা নিয়ে নিজেদের মধ্যে মারামারি করেছে তারা। কাকাবাবু ছোট সাধুর দিকে ফিরে জিজ্ঞেস করলেন। সেই লঞ্চের কোনো মালপত্র তোমার কাছে এসেছিল? ছোট সাধু বলল, লঞ্চের মালপত্র? না না স্যার, কোন লঞ্চের কথা বলছেন? একটা জনশূন্য বিদেশি লঞ্চ সুন্দরবন এসে ভিড়েছে, সে কথা তুমি শোনোনি? কই না তো। কলকাতার একটা ব্যবসাদার কতগুলো টাকা এখানে আমাকে পৌঁছে দিতে বলেছিল, তাই আমি টাকাগুলো সাবধানে লুকিয়ে নিয়ে আসছিলাম। আর আপনারা ভাবলেন যে আমি চোরাই জিনিসের কারবার করি? রণবীর ভট্টাচার্য অট্টহাসি করে উঠলেন। তারপর মুখ ফিরিয়ে জিজ্ঞেস করলেন, এবারে বলুন তো কাকাবাবু, আপনি এদিকে কেন এলেন? এইসব চোর ডাকাত আর স্মাগলাররা তো এইসব চুনোপুটি। এদের ধরবার জন্য নিশ্চয়ই আপনি আসেননি। কাকাবাবু বললেন, না, আমি এসেছি ওই লঞ্চটা একবার নিজের চোখে দেখতে। আচ্ছা, সুন্দরবনে এই লঞ্চটাকে প্রথম কে দেখতে পায় বলো তো? রণবীর ভট্টাচার্য বললেন, আমরা প্রথমে খবর পাই ফরেস্ট ডিপার্টমেন্টের কাছ থেকে। দত্ত ফরেস্টের একজন রেঞ্জার হরিণভাঙা নদীতে গিয়েছিল টহল দিতে। তখন এক নৌকো জেলে তাকে খবর দেয় যে খাড়ির মুখে একটা লঞ্চ ভাসছে, ভেতরে কোনো মানুষজন নেই। সেই রেঞ্জারের নাম সুখেন্দু বিশ্বাস। সেই প্রথম লঞ্চটার কাছে যায়। রেঞ্জার প্রথমে লঞ্চের মধ্যে মানুষের গলার আওয়াজ শুনতে পায়। কেউ যেন বিদেশি ভাষায় কিছু বলছে। একটু পরে সে বুঝতে পারে ওটা আসলে একটা রেডিও। কি ভাষায় রেডিও প্রোগ্রাম চলছিল তা রেঞ্জারবাবু বলেছে? না, সে বুঝতে পারেনি কোন ভাষা। লঞ্চের ভেতরের আর সব জিনিসপত্র লুটপাট হয়ে গেল, কিন্তু রেডিওটা কেউ নিল না কেন? সেটা একটা কথা বটে। একটা বিদেশি রেডিওর দাম তো নেহাত কম হবে না। রেঞ্জার লঞ্চটা দেখার পর কি করলো? রেঞ্জার বুদ্ধিমানের মতোই কাজ করেছে। লঞ্চটা যেখানে ভাসছিল সেখানে জল বেশি গভীর নয়। রেঞ্জার লঞ্চটাকে সেখান থেকে না সরিয়ে সেখানেই ডোঙর ফেলে দেয়। তারপর খবর দেয় থানায়। এর মধ্যে আমি আর প্রশান্ত গিয়ে দেখে এসেছি লঞ্চটা। আজ সেটাকে গোসাবায় নিয়ে আসার কথা আছে। এই সাধুজিকে একটা কেবিনে ভরে রাখো। এসো, গোসাবা পৌঁছানো পর্যন্ত আমরা একটু তাস খেলি। কাকাবাবু, খেলবেন নাকি? কাকাবাবু বললেন, না, তোমরা খেলো, আমি বরং ওপরে গিয়ে নদীর দৃশ্য দেখি। অনেকদিন এদিকে আসিনি। বিমানা সন্তু কাকাবাবুর সঙ্গে উপরে উঠে গেল ডেকে। গোসাবা থানার দারোগা বললেন, প্রথমে দুজন লোককে পাঠানো হয়েছিল লঞ্চটাকে চালিয়ে আনবার জন্য, কিন্তু তা সম্ভব হয়নি। সেই লঞ্চটার ইঞ্জিনের কিছু কিছু অংশ নিশ্চয়ই চুরি গেছে। তারপর আরেকটা লঞ্চ পাঠানো হলো সেটাকে টেনে আনবার জন্য, কিন্তু সেই দ্বিতীয় লঞ্চটাও চড়াই আটকে গেছে। তারা ওয়্যারলেসে খবর পাঠিয়েছে। এখন জোয়ার এলে লঞ্চটা যদি ভেসে আসে তো ভালোই, নইলে সেটাকে টানবার জন্য আরেকটা লঞ্চ পাঠাতে হবে। রণবীর ভট্টাচার্য কিন্তু একটু উত্তেজিত হলেন না। তিনি বললেন, দাঁড়াও, খিদে পেয়েছে, আগে খেয়ে নি। দেখো তো যে পার্শে মাছগুলো কেনা হলো তার ঝোল রান্না হয়েছে কিনা। লঞ্চে বসেই খাওয়া দাওয়া সেরে নেওয়া হলো। ভাত, ডাল, আলু সেদ্ধ, বেগুন ভাজা আর মাছের ঝোল। খালাসিরা দারুণ রান্না করে। খাওয়ার পর একটা পান মুখে দিয়ে তৃপ্তির সঙ্গে চিবোতে চিবোতে রণবীর ভট্টাচার্য বললেন, এখন তাহলে কি করা যায়? ওহে প্রশান্ত, গোসাবাই ট্রাইবার প্রজেক্ট একটা স্পিডবোট থাকে না, সেটা পাওয়া যাবে? দেখো না খোঁজ নিয়ে। গোসাবা থানার দারোগা বললেন, হ্যাঁ স্যার, পাওয়া যাবে। স্পিডবোটটা সকালেই এসেছে। রণবীর ভট্টাচার্য বললেন, তবে এক কাজ করা যাক, আমি কাকাবাবু আর এদের নিয়ে স্পিডবোটটা করে বিদেশি লঞ্চটা দেখে আসি। সেটা এখানে কতদিনে পৌঁছবে কে জানে। আমি সেটা ইন্সপেকশন করতে এসেছি। আকবর আর প্রশান্ত তোমরা এখানেই থেকে যাও। একটু গলা নামিয়ে তিনি আবার আকবর আর প্রশান্তকে বললেন, তোমরা এখানে থেকে যতগুলো পারো চোর ডাকাত আর স্মাগলারদের রাউন্ড আপ করো। ওই বিদেশি লঞ্চ থেকে যেসব জিনিসপত্র খোয়া গেছে তার দু একটা অন্তত উদ্ধার করা চাই। নইলে লঞ্চের মালিক কে ছিল কিংবা কোন দেশের তা বার করা শক্ত হবে। এই সাধু বাবাকে একটু চাপ দাও, ও নিশ্চয়ই চোরাই মালের সন্ধান দিতে পারবে। স্পিড বোটটায় চালক ছাড়া আরও 3 জনের জায়গা আছে। রণবীর, কাকাবাবু, বিমান আর সন্তু তার মধ্যে এটে গেল কোনো ক্রমে। কিন্তু রণবীর ভট্টাচার্যের সঙ্গে সবসময় 2 জন সাদা পোশাকের বডিগার্ড থাকে, তাদের কিছুতেই জায়গা হবে না। রণবীর ভট্টাচার্য বললেন, ঠিক আছে, বডিগার্ড দরকার নেই, ওরা এখানেই থাক। আমাদের আর কতক্ষণই বা লাগবে? স্পিড বোর্ডে বড় জোর যাতায়াতে ঘন্টা 3। নাও, এবার চালাও।
স্পিডবোটটা স্টার্ট দিতে না দিতেই রকেটের মতো একেবারে সাঁ করে বেরিয়ে গেল। রণবীর ভট্টাচার্য বললেন, সন্তু, শক্ত করে ধরে থেকো, একবার উল্টে জলে পড়লে কিন্তু আর রক্ষে নেই। বলতে বলতে ঝাঁকুনির চোটে তিনি নিজেই উল্টে পড়ে যাচ্ছিলেন। কাকাবাবু তার কাঁধটা চট করে ধরে ফেললেন। রণবীর ভট্টাচার্য বললেন, আমি অবশ্য পড়ে গেলে ক্ষতি ছিল না, আমি ভালো সাঁতার জানি। কিন্তু সন্তু, সাঁতার জানো তো? কিন্তু সন্তু বেশ জোর দিয়ে বলল, হ্যাঁ। কাকাবাবু বললেন, সন্তুও সাঁতার জানে, বিমানও সাঁতার জানে, কিন্তু মুশকিল তো আমাকে নিয়ে। ঘোড়া পায়ে আমি তো আজকাল আর ভালো সাঁতার দিতে পারি না। আমি পাহাড়ে উঠতে পারি, কিন্তু জলে পড়ে গেলেই কাবু হয়ে যায়। স্পিডবোটের চালক ঘাড় ঘুরিয়ে বলল, স্যার, এই নদীতে পড়লে সাঁতার জেনেও খুব একটা লাভ হয় না। এই নোনা জলে কামড় থাকে, উঁচ করে পা কেটে নিয়ে যায়। কামট কি? এক ধরনের ছোট হাঙর, খুবই হিংস্র। রণবীর ভট্টাচার্য বললেন, কারুরই জলে পড়া দরকার নেই। ওহে বাপু, তুমি সাবধানে ঠিকঠাক চালাও। নদীর দুধারে অনেক লোক জলে নেমে কি যেন খোঁজাখুঁজি করছে। কারুর কারুর হাতে কারো নীল রঙের ছোট ছোট জাল। বিমান জিজ্ঞেস করলো। ওরা কি করছে জলে নেমে? চালক বলল, ওরা বাগদার চিংড়ির পোনা ধরছে। এটাই সিজন কি না? ওখানে কামড় যেতে পারে না? ওদের ভয় নেই? কি করবে বলুন? মাছ না ধরলে ওরা তো খেতে পাবে না। ভয় আছে বই কি, মাঝে মাঝে দু একজনের পাও কাটা যায়। তবে এক জায়গায় বেশি লোক থাকলে কামড় আসে না। আর কিছুক্ষণ যাবার পর কাকাবাবু বললেন, ছোট সাধু আমায় দেখে হঠাৎ বলেছিল আজ রাত্রে আমার বাড়ি ফেরা হবে না। এটাই ভাগ্য, ও নিজেই আজ রাত্রে বাড়ি ফিরতে পারবে না। বিমান বলল, বেটা ভণ্ড। আচ্ছা রণবীরবাবু, আপনি হঠাৎ ওর জামা খুলতে বললেন কেন? আপনি কি করে বুঝলেন? কি জানি, লোকটার মুখ দেখেই কেমন যেন মনে হলো ও একটু টাকার গরমে কথা বলছে। বুকে বাঁধা অতগুলো টাকা। কাকাবাবু বললেন, ও বেশি সাহস দেখিয়ে আমার সঙ্গে যে কথা বলতে এসেছিল। যদি দূরে থাকতো তাহলে বোধহয় আজ ধরাই পড়তো না। রণবীর ভট্টাচার্য বললেন, তবে কাকাবাবু, ও বোধহয় এই কথাটা ঠিকই বলেছে, আজ রাত্রিরে আপনার নাও ফেরা হতে পারে। কাকাবাবু কিছু বলার আগেই বিমান বলল, সে কি? জলের ব্যাপার তো, এইসব স্পিডবোট যখন তখন খারাপ হয়। ধরুন এটা যদি খারাপ হয়ে গেল তখন কি হবে? দেখছেন তো দুপাশে জঙ্গল, পাড়ে নামাও যাবে না। তখন কোনো নৌকা ধরতে হবে, কিংবা দৈবাত কোনো লঞ্চ যদি এদিকে এসে যায়। দৈবাত কেন? এদিকে লঞ্চ পাওয়া যায় না? খুব কম। ওহে মাস্টার, তুমি এবার স্পিডবোটটাকে খাড়ির মধ্যে ঢোকালে কেন? চালক বলল, এই দিক দিয়ে শর্টকাট হবে স্যার। এই যে দুদিকে জঙ্গল, এখানে বাঘ আছে? তোমরা তো টাইগার প্রজেক্টের লোক। হ্যাঁ স্যার, তা আছে। এই তো বাঁ দিকে সজনেকুলির জঙ্গল, ওখানে কয়েকটা বাঘ আছে। বুঝুন তাহলে, পাশের জঙ্গলে বাঘ, আর এর মধ্যে যদি স্পিডবোটটা খারাপ হয়। বিমান বলল, যদি খারাপ নাও হয়, নদী এত সরু, এখানে এমনিতেই তো বাঘ আমাদের উপরে লাফিয়ে পড়তে পারে। এটা যেন কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারই নয় এমনভাবে হাসতে হাসতে রণবীর ভট্টাচার্য বললেন, তা তো পারে, বাঘের চেয়ে বেশি দূরে লাফিয়ে যায়। কোনো বাঘ এখন এদিকে আসবে না। বাঘেরাও জেনে গেছে যে অ্যাডিশনাল আইজি রণবীর ভট্টাচার্য এই পথ দিয়ে যাচ্ছে। বাঘেরাও আমাকে ভয় পায়। কাকাবাবু বললেন, স্পিডবোটে এত শব্দ হচ্ছে এই জন্যই বাঘের কাছে ঘেঁষবে না। মুনি ঋষিদের মতনই বাঘ খুব নির্জনতা প্রিয়। রণবীর ভট্টাচার্য আগের মতোই হাসতে হাসতে বললেন, কাকাবাবু, আমি পাইলট সাহেবকে একটু ভয় দেখাচ্ছিলাম। ভয় আমি পাইনি, তবে পরশু আমার ডিউটি আছে। কাকাবাবু বলল, আমি গোসাবা পর্যন্ত এসে ফিরে যাব ভেবেছিলাম, এত দূর আসতে হলো। আমার কিন্তু খুব ভালো লাগছে কাকাবাবু। কাছাকাছি বাঘ আছে জেনেও খুব উত্তেজনা হচ্ছে। এরকম অ্যাডভেঞ্চারে তো কখনো যাইনি। শুধু পরশু যদি ডিউটিটা না থাকতো। রণবীর ভট্টাচার্য বললেন, আজ না হোক কালকের মধ্যে ঠিক আপনাকে ক্যানিং পৌঁছে দেবো, সেজন্য চিন্তা করবেন না। আমাকেও তো কাল বিকেলের মধ্যে চিফ মিনিস্টারকে রিপোর্ট দিতে হবে। সন্তু অনেকক্ষণ থেকেই চুপ করে আছে আর গভীর মনোযোগ দিয়ে দুপাশে জঙ্গল দেখছে। কি গভীর বন, একটুও ফাঁক নেই। মানুষের পায়ে চলার মতো কোনো পথও নেই। নদীর দুধারে শুধু থকথকে কাঁদা, তার মধ্যে উঁচু উঁচু হয়ে আছে শুল। প্রতিটা মুহূর্তেই সন্তুর যেন মনে হচ্ছে হঠাৎ করে জঙ্গলের মধ্যে থেকে গ্যাঁক করে একটা রয়্যাল বেঙ্গল টাইগার বেরিয়ে আসবে। আর একটা কথা ভেবে সন্তুর অদ্ভুত লাগছে, এখন দুপুর 3টে বাজে। সকাল 8টার সময় সে জানতো না যে কয়েক ঘন্টার মধ্যেই এরকম গভীর জঙ্গলের মধ্যে চলে আসবে সে। বাড়ি থেকে বেরিয়ে এত কম সময়ের মধ্যে
এরকম একটা অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা সন্তুর আগে কখনো হয়নি। সরু নদীটা জঙ্গলের মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলেছে। প্রত্যেকবার স্পিডবোটটা বাগ নেওয়ার সময় সন্তুর যেন মনে হচ্ছে এবারে কিছু একটা ঘটবে। হঠাৎ স্পিডবোটটার স্পিড কমে এলো, ইঞ্জিনের আওয়াজও বন্ধ হলো। রণবীর ভট্টাচার্যের একটু তন্দ্রা এসেছিল। ধর্মর করে সোজা হয়ে বসে তিনি জিজ্ঞেস করলেন, কি হলো, খারাপ হয়ে গেল? কোনো উত্তর না দিয়ে চুপ করে রইল চালক। কি হে, কথা বলছো না কেন? খারাপ হয়ে গেছে? কই না তো, কিসের আওয়াজ? শুনুন ভালো করে। সন্তু, বিমান ও কাকাবাবু কেউই এতক্ষণ স্পিডবোটটার মোটরের শব্দ ছাড়া আর কোনো শব্দ শুনতে পায়নি, এমনকি একটা পাখির ডাকও না। এখন মোটরের আওয়াজ বন্ধ হয়ে যেতে নিস্তব্ধ জঙ্গলটা যেন জীবন্ত হয়ে উঠল। শোনা যেতে লাগলো নানা রকম পাখির ডাক। একটা পাখি টর টর করে ডাকছে। মাথার ওপর দিয়ে দু একটা বেশ বড় পাখি কাঁ কাঁ করতে করতে উড়ে গেল। একটুক্ষণ সবাই উৎকণ্ঠ হয়ে বসে থাকার পর শোনা গেল দূরে, অনেক দূরে কেউ যেন কাঁদছে। দু তিনজন মানুষের গলা। রণবীর ভট্টাচার্য বললেন, কান্নার আওয়াজই শুনতে পাচ্ছি বটে। তোমার কান তো খুব সাফ। স্পিডবোটটা চালাতে চালাতে তুমি আগেই শুনেছো? চালক বলল, স্যার, গতিক বড় সুবিধের মনে হচ্ছে না। সঙ্গে দু একজন আর্মড গার্ড আনা উচিত ছিল। কেন? এই জঙ্গলের মধ্যে তো চোর ডাকাতের অভাব নেই। আমরা সঙ্গে বন্দুকও আনিনি। এই সুযোগে ওরা যদি লুটপাট করতে চায়। স্যার, এই জঙ্গলের রাজত্বে লুট করতে এসে ডাকাতেরা একেবারে প্রাণেও মেরে যায়। বটে। কান্নার আওয়াজ কোন দিক থেকে আসছে? ডান দিক থেকে না? নদী সেখানে তিন ভাগে ভাগ হয়ে গেছে। মাঝখানের জায়গাটা বেশ চওড়া। স্পিডবোটটা থেমে এসেছে ওখানে। কাকাবাবু তার কালো বাক্সটা খুললেন। সন্তু জানে ওর মধ্যে রিভলভার আছে। রণবীর ভট্টাচার্য এতক্ষণ ইয়ার্কি ঠাট্টা সুরে কথা বলছিলেন। এবারে যেন গা ঝাড়া দিয়ে সেই ভাবটা খুঁচিয়ে ফেলে কঠোর গলায় বললেন, ডান দিকের ওই খাড়িটা দিয়ে চলো, দেখি কি কাজে। স্পিডবোটের চালক বলল, স্যার, ওটা দিয়ে যাওয়া ঠিক হবে না। ওটা বড্ড সরু। বলছি চলো, ফুল স্পিডে। তারপর কাকাবাবুর অনুমতি নেওয়ার জন্য রণবীর ভট্টাচার্য জিজ্ঞেস করলেন। আপনি কি বলেন? কাকাবাবু বলল, হ্যাঁ, দেখে আসা যাক। স্পিডবোটের মোটর আবার গর্জন করল। তারপর ঘুরে গেল ডান দিকে। খানিক দূরে যাবার পরে দেখা গেল কিছু দূরে একটা নৌকো। কান্নার আওয়াজ আসছে সেখান থেকেই। স্পিডবোটের আওয়াজ পেয়ে বোধহয় নৌকোটা তাড়াতাড়ি করে ঢুকে গেল ঝোপের মধ্যে। রণবীর ভট্টাচার্য দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, এটা টাইগার প্রজেক্টের এরিয়া। এখানে কাঠ কাটা নিষেধ। ওরা বেআইনি কাঠ কাটতে এসেছে। টাইগার প্রজেক্টের স্পিডবোট দেখে ভয়ে লুকাচ্ছে এখন। কিন্তু ওরা কাজ যে কেন? স্পিডবোটের চালক বলল, স্যার, এটা ফাঁদও হতে পারে। আর্মস ছাড়া ওদের কাছে যাওয়া ঠিক হবে না। রণবীর ভট্টাচার্য বললেন, তুমি ওই নৌকাটার গায়ে গিয়ে লাগাও। নৌকোটা মাঝারি ধরনের, মাঝখানে ছইয়ে ঢাকা। কোনো লোকজন দেখা যাচ্ছে না। কান্নার আওয়াজও থেমে গেছে। স্পিডবোটটা গায়ে লাগানোর পর রণবীর ভট্টাচার্য চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, ভেতরে কে আছে? নৌকার মালিককে? ডাক শুনে একটা 19-20 বছরের ছেলে ছইয়ের ভিতর থেকে উঠে এলো এবং হাত জোর করে বলল, স্যার, আমার চাচারে সাপে কেটেছে। এখনও প্রাণটা ধুকপুক করতেছে। আপনার বোটে নিয়ে গিয়ে দয়া করে চিকিৎসা করালে চাচার প্রাণে বেঁচে যেতে পারে। দয়া করুন স্যার। এই জঙ্গলে কি করতে এসেছিল? আমরা মধুর চাক ভাঙতে আসি স্যার। পেটের দায়ে আসতে হয় স্যার। কখনো এমন বিপদে পড়ি নাই। একটু দয়া করেন, আমার চাচারে বাঁচান। তোমার চাচাকে সাপে কামড়েছে কতক্ষণ আগে? আজ সকালে, ঠিক সূর্য ওঠার সময়। এখনো জ্ঞান আছে তার? কথাটা বলতে বলতে রণবীর ভট্টাচার্য একবার কাকাবাবুর দিকে তাকালেন। কাকাবাবু কোলের উপর বাক্সটা নিয়ে স্থির হয়ে বসে আছেন। রণবীর ভট্টাচার্য প্যান্টের পকেটে হাত দিয়ে খুব স্মার্টভাবে উঠে গেলেন নৌকোটার উপরে। তারপর বললেন, কই দেখি, তোমার চাচা কোথায়? নিচু হয়ে তিনি ছইয়ের মধ্যে মাথা গলাতে ভেতর থেকে একজন লোক একটা লাঠি নিয়ে তার মাথায় মারতে গেল। রণবীর ভট্টাচার্য সঙ্গে সঙ্গে মাথাটা সরিয়ে নিয়ে সেই লাঠিটা ধরে একটা হ্যাঁচকা টান দিলেন। লাঠিদারি হুমড়ি খেয়ে পড়ল সামনে। রণবীর ভট্টাচার্য প্যান্টের পকেট থেকে রিভলভার বার করে বললেন, আরে এ যে দেখছি চ্যাংরা ডাকাত, দেব নাকি?
রণবীর ভট্টাচার্যের কথাটা শেষ করতে পারলেন না। নৌকোর খোলের মধ্যে আরও একটা লোক গুড়ি মেরে লুকিয়েছিল। সে তখনই পেছন থেকে লাঠি দিয়ে মারল রণবীর ভট্টাচার্যের মাথায়। তার রিভলভারটা ছিটকে পড়ে গেল। তিনিও জ্ঞান হারিয়ে পড়ে গেলেন সেখানে। দ্বিতীয় লাঠিধারী এবারে মুখ ফেরাতেই কাকাবাবুর সঙ্গে তার চোখাচোখি হয়ে গেল। কাকাবাবুর হাতে রিভলভার। তিনি শান্ত গলায় বললেন, লাঠিটা হাত থেকে ফেলে দেবে না মাথার খুলিটা উড়িয়ে দেবো? লোকটি সঙ্গে সঙ্গে বসে পড়ল নৌকোর খোলের মধ্যে। এবারে প্রথম যে ছেলেটি কথা বলছিল সে নৌকোর ছোয়ের মধ্যে থেকে বেরিয়ে এলো। তার হাতে একটা লম্বা নলওয়ালা বন্দুক। সে বলল, দেখি কে কার মাথার খুলি উড়িয়ে দেয়। এই বুড়ো, তোর হাতের অস্ত্রটা ফেলে দে নৌকার উপর। কাকাবাবু মুখে তখনও মৃদু হাসি। তিনি বললেন, তুমি আঙুল তোলার আগেই 6টা গুলি তোমায় ঝাঁঝরা করে দেবে, সাবধান। সন্তু একেবারে কাঠ হয়ে বসে আছে। কাকাবাবুর একটা দুর্বলতা সে জানে। কাকাবাবু ভয় দেখান বটে, কিন্তু কিছুতেই কাউকে মারার জন্য গুলি ছুটতে পারেন না। সন্তু মুখ ফিরিয়ে বিমানের দিকে তাকাতেই দেখল বিমান তার পাশে নেই। দারুণ ঝুঁকি নিয়ে বিমান সেই মুহূর্তে লাফিয়ে নৌকোটার উপর উঠে পড়েছে। বন্দুকধারীর বন্দুকের নলটা কাকাবাবুর দিকে তাক করা ছিল। সে সেটা ঘোরাবার আগে বিমান খপ করে সেটা চেপে ধরল। তারপর দুজনে ঝটপটি করতে করতে একসঙ্গে ঝপাত করে পড়ে গেল জলে। সেই সঙ্গে সঙ্গে কাকাবাবু রিভলভার দুবার গর্জন করে উঠল। এত তাড়াতাড়ি ব্যাপারটা ঘটে গেল যে প্রথমটা কিছু বুঝতেই পারল না সন্তু। তারপর দেখল অন্য দুজন লাঠিধারী এর মধ্যে আবার উঠে দাঁড়িয়েছে বলে কাকাবাবু ঠিক তার মাথার ওপর দিয়ে গুলি করেছেন। লোক দুটো লাঠি ফেলে দিয়ে নৌকোর পাটাতনের উপর আবার শুয়ে পড়ে ভয়ে কাঁপছে। কাকাবাবু বলল, বিমানের কি হলো দেখ সন্তু। নদীর সেখানটায় জল ছিল খুব কম। বিমান এর মধ্যেই উঠে দাঁড়িয়েছে। সে বলল, আমি ঠিক আছি। বন্দুকধারী চুলের মুঠি ধরে ঠাস করে একটা চর বসালো বিমান। অতভাগা জলের মধ্যে আমার হাত কামড়ে ধরেছিল, আরেকটু হলে গলা টিপে মেরেই ফেলতুম। স্পিডবোটের চালক এবার নিজের জায়গা ছেড়ে উঠে নৌকোটার উপরে গিয়ে ব্যাকুলভাবে ডাকলো, স্যার। নৌকোর খোলের মধ্যে থেকে আস্তে আস্তে উঠে দাঁড়ালেন রণবীর ভট্টাচার্য। এত কাণ্ডের পরও তার মুখের মধ্যে কোনো ভয় বা ব্যথার চিহ্ন মাত্র নেই। হালকা গলায় তিনি বললেন, বাপ রে বাপ, এমন জোরে মেরেছে যে চোখের একেবারে সর্ষে ফুল দেখলুম। মাথাটা ফাটিয়ে দিয়েছে নাকি? মাথার পেছনে হাত বুলিয়ে তিনি বললেন, ভিজে ভিজে কি লাগছে? রক্ত? নৌকোর খোলের মধ্যে খানিকটা জল থাকে। তার মধ্যে পড়ে গিয়ে রণবীর ভট্টাচার্যের জামা প্যান্ট খানিকটা ভিজে গিয়েছে, মাথাও ভিজেছে। তার মাথায় রক্তের কোনো চিহ্ন নেই। রণবীর ভট্টাচার্য হাত দুদিকে ছড়িয়ে বললেন, হাত ভেঙেছে? না, বোধ হয় পা দুটোতেও ব্যথা নেই। তাহলে ঠিক আছে। বুড়ো বয়সে কি আর মারামারি করা পোষায়? তারপর ডাকাতদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কিরে, হঠাৎ আমাদের উপর হামলা করতে গেলি কেন? কি চাস তোরা? স্পিডবোটের চালক বলল, গতকাল শীতকালে আমাদের একটা বোট থেকে এরা বন্দুক কেড়ে নিয়েছিল। এরাই কেড়ে নিয়েছিল? ঠিক এই লোকগুলো কিনা তা জানি না, কিন্তু এইরকমই খড়ির মধ্যে লুকিয়েছিল সেই ডাকাতেরা। সেই বন্দুকটার হদিশ আজও পাওয়া যায়নি। যদি এরা কিছু না পায়, লোকের কাপড় জামা খুলে নিয়ে এই জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে চলে যায়। রণবীর ভট্টাচার্য বললেন, আমার সার্ভিস রিভলভারটা কোথায় গেল? সেটা আবার জঙ্গলে পড়ে গেল নাকি? দেখো তো। নৌকোর খোলের মধ্যে রিভলভারটা খুঁজে পাওয়া গেল। রণবীর ভট্টাচার্য স্পিডবোটে আবার ফিরে এলেন। এবার এই বেটাদের নিয়ে কি করা যায়? শুধু শুধু সময় নষ্ট হয়ে গেল অনেকটা। বিমান নদীর জল থেকে ডাকাতদের বন্দুকটা তুলে নিয়ে এলো। কান্ট্রি মেড গাদা বন্দুক। রণবীর ভট্টাচার্য বললেন, আপনার তো মশাই দারুণ সাহস। তখন আমার জ্ঞান ফিরে এসেছে। আমি দেখলুম আপনি খালি হাতে বন্দুকের নলটা চেপে ধরেছেন। বিমান বলল, কি করব? আমি দেখলুম কাকাবাবু গুলি চালাতে দেরি করছেন। এই লোকটা যদি হঠাৎ আগেই গুলি করে বসে, এদের তো কোনো দয়া মায়া নেই। কাকাবাবু বললেন, ওর ওই গোদা বন্দুকের ঘোড়া টেপার আগেই আমি ওর ডান হাতটা উড়িয়ে দিতে পারতুম। তাহলে এই জোয়ান ছেলেটা চিরকালের মতো নুলো হয়ে যেত। কিন্তু এই জঙ্গলের ধারে বেশিক্ষণ থাকা তো নিরাপদ নয়। হঠাৎ যদি বাঘ এসে পড়ে, তাহলে রিভলভার দিয়ে তো ঠেকানো যাবে না। রণবীর ভট্টাচার্য বললেন, এই বোকা ডাকাতগুলোকে তো এখন আমার সঙ্গে নিয়ে যেতে পারবো না, আবার একেবারে ছেড়েও দেওয়া যায় না। তাহলে এক কাজ করা যাক, ওদের নৌকাটা ভাসিয়ে দিয়ে এই লোকগুলোকে জঙ্গলে ছেড়ে দিয়ে যাওয়া যাক। ওদের জামা কাপড় অবশ্য কেড়ে নিয়ে লাভ নেই। ও দিয়ে আমরা কি করব? কাকাবাবু জিজ্ঞেস করলেন, জঙ্গলে ছেড়ে দিলে কি ওরা প্রাণে বাঁচবে? সে আশা খুব কম। ওদের বাঁচার দরকার কি? ওরা তো আমাদের সবাইকে মেরে ফেলতে চেয়েছিল। সরু চোখের লোকগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে তিনি আবার বললেন,
দেখেছেন ব্যাটার কত পাজি, একটা কথা বলছে না পর্যন্ত। কেঁদে কেটে দয়া চাইলেও না হয় দয়া করা যেত। কাকাবাবু বললেন, ওদের নৌকাটা আমাদের সঙ্গে বেঁধে নিয়ে চলো, ওরাও চলুক। শেষ পর্যন্ত তাই হলো। একটা মোটা দড়ি দিয়ে নৌকোটিকে বাঁধা হলো স্পিডবোটের সঙ্গে। লোকগুলোকে বসিয়ে দেওয়া হলো তাদের নৌকোয়। তাদের লাঠিগুলো কেড়ে নেওয়া হলো। রণবীর ভট্টাচার্য স্পিডবোটের চালককে বললেন, এবার আস্তে আস্তে চালাতে হবে, নইলে ওদের নৌকাটা হঠাৎ উল্টে যেতে পারে। তারপর তিনি ঘড়ি দেখে বললেন, প্রায় 1 ঘন্টা সময় বাজে খরচ হয়ে গেল। মেঘ করে আসছে, এরপর বৃষ্টি নামলেই তো পুরোপুরি ভিজতে হবে। কাকাবাবু বললেন, ভেবেছিলাম বিদেশি লঞ্চটা একবার দেখেই ফিরে যাব আজ, কিন্তু দিনটা দেখছি ক্রমেই ঘটনাবহুল হয়ে উঠছে। আমি শুনেছিলাম বটে সুন্দরবনে ইদানিং বাঘের উপদ্রবের চেয়েও ডাকাতদের উপদ্রব বেশি, কিন্তু এতটা যে বেড়ে উঠেছে তা ধারণা করতে পারিনি। রণবীর ভট্টাচার্য বললেন, সরকারি স্পিডবোট দেখে ওরা ভয় পায়নি, একেবারে বেপরোয়া হয়ে গেছে। আমার মাথায় চোট মেরেছে। এ কথা যদি পুলিশ মহল একবার জানতে পারে তাহলে ব্যাটাদের এমন ধোলাই দেবে। বিমান বলল, আপনার মাথায় কি খুব জোরে মেরেছিল, না আপনি ইচ্ছে করেই নিচে পড়ে গেলেন? না, প্রথম মারটা বেশ জব্বর কষিয়েছিল, তবে ঘাড়ে লেগেছে। লাঠিটা মাথায় পড়লে মাথা ফেটে যেত। প্রায় 10-12 বছর বাদে আমি এরকম মার খেলাম। সন্তু বারবার পেছনে ফিরে দেখছে নৌকোটাকে। ডাকাত 3টে পাশাপাশি চুপ করে বসে আছে। ওদের হাত পা বাঁধা হয়নি। নদীটা ক্রমশ চওড়া হচ্ছে। সামনে দেখা যাচ্ছে আরও একটা বড় নদী। জঙ্গলটা নদীর একদিকে বেশ পাতলা। এক ঝাঁক হাঁস বসেছিল সেই দিকে। স্পিডবোটের আওয়াজ পেয়ে সেগুলো একসঙ্গে উড়ে গেল। তারপরে সন্তু দেখল দুটো মুরগি কক কক করে ডেকে পালাচ্ছে। সন্তু চেঁচিয়ে বলল, আরে এ কি মুরগি? জঙ্গলের মধ্যে মুরগি? বিমান বলল, বনমুরগা, ওরা জঙ্গলে থাকে, খুব টেস্টফুল। কাকাবাবু বললেন, না, বনমুরগা নয়, ওগুলো এমনি সাধারণ মুরগি। এখানকার লোকেরা জঙ্গলে ঢোকার সময় বনবিবির পুজো করে, তখন একটা করে মুরগি ছেড়ে দেয়। রণবীর ভট্টাচার্য বললেন, তারপর বনে থাকতে থাকতে একসময় ওরাও বুনো হয়ে যায়। ওদের বাচ্চা হলে সেগুলোও হয়ে যাবে বনমুরগা। স্পিডবোটটা ছোট নদী ছেড়ে বড় নদী পড়বার ঠিক আগেই ছপাত ছপাত করে শব্দ হলো। পেছনের নৌকো থেকে ডাকাত 3জন লাফিয়ে পড়েছে। সন্তু আর বিমান উত্তেজনায় দাঁড়িয়েছে। স্পিডবোটের চালক মুখ ফিরিয়ে ব্যাপারটা দেখেই বোটটা খোঁড়াতে গেল ওদিকে। রণবীর ভট্টাচার্য বললেন, যাক যাক, আর সময় নষ্ট করে লাভ নেই। বিমান বলল, ওদের ধরা হবে না? ইচ্ছে করলেই ধরা যায়। তারা পাড়ের দিকে এগোচ্ছে। একবার তাদের মাথা উপরে উঠতে দেখা যাচ্ছে। রণবীর ভট্টাচার্য হাসি মুখে বললেন, আমি ভাবছিলাম ব্যাটারা পালাতে এত দেরি করছে কেন। ওদের সঙ্গে করে নিয়ে গেলে ঝামেলা হতো আমাদের। এদিকে থানা নেই, লোক বসতি নেই, ওদের রাখতুম কোথায়? সন্তু জিজ্ঞেস করলো, ওরা জঙ্গলে থাকবে, ওদের যদি বাঘে ধরে? রণবীর ভট্টাচার্য বললেন, ওরা সব জানে কোন জঙ্গলে বাঘ আছে কোথায় নেই, ঠিক জায়গা বুঝে লাফিয়েছে। কাকাবাবু বললেন, কিংবা বোধহয় মুরগি দুটো দেখে ওদের লোভ হয়েছে। স্পিডবোটটা আবার স্পিড নিয়ে মুখ ঘুরিয়ে বড় নদীতে পড়ল। আকাশে কালো মেঘ ঘনিয়ে এসেছে। জলে তার ছায়া পড়েছে। অন্ধকার অন্ধকার একটা ভাব। নদীতে বেশ বড় বড় ঢেউ। কাকাবাবু বললেন, জোয়ার আসছে মনে হচ্ছে। রণবীর ভট্টাচার্য স্পিডবোট চালককে জিজ্ঞেস করলেন, সেই লঞ্চটার কাছে পৌঁছতে আর কতক্ষণ লাগবে? তুমি একবার গিয়েছিলে না সেখানে? হ্যাঁ স্যার, আর বেশি দূরে নয়। নৌকাটা তো বাঁধা রয়েছে, নইলে আর 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে যেতাম। দেখো যদি বৃষ্টি নামবার আগে পৌঁছে দিতে পারো। বলতে বলতেই নেমে গেল বৃষ্টি। দারুণ বড় বড় কথা। বসে ভেজা ছাড়া আর কোনো উপায় নেই। রণবীর ভট্টাচার্য বললেন, নৌকার ছুঁয়ের মধ্যে ঢুকে গেলে মাথা বাঁচানো যায়। কাকাবাবু যাবেন নাকি নৌকাতে? কাকাবাবু বললেন, না থাক, আবার ওঠাউঠি করে একটা ঝামেলা, তোমরা যেতে পারো। কেউই গেল না। বৃষ্টির ঝাপটায় ভিজতে লাগলো বসে বসে। খুব জোরে বাতাসও বইছে। পেছনে নৌকো ভীষণ দুলছে, সেজন্য স্পিডবোটের গতিও কমে গেছে। কাকাবাবু বললেন, এত বড় নদী, অথচ এদিকে একটা নৌকা বা লঞ্চ দেখছি না। রণবীর ভট্টাচার্য বলল, সমুদ্র তো বেশি দূরে নয়, এদিকে সার্ভিস লঞ্চ চলে না। মাছ ধরা নৌকো টৌকো যায় নিশ্চয়।
আসলে মেঘ দেখে তারাও ঘরে ফিরে গেছে। ওই যে সামনে ঝাপসা মতন কি দেখা যাচ্ছে, ওইটাই সেই লঞ্চটা না? লঞ্চ একটা না, দুটো। প্রথম লঞ্চটা চড়াই আটকে একটুখানি কাঁত হয়ে আছে, আর দ্বিতীয় লঞ্চটা একটুখানি দূরে, সেটা সাদা ধবধবে রঙের, জলের উপর একটা রাজহংসের মতো ভাসছে। বৃষ্টির দাপট খানিকটা কমেছে। স্পিডবোটের আওয়াজ শুনেই প্রথম লঞ্চের ডেকের ওপর থেকে একজন লোক উকি মারল। এই লঞ্চটার নাম হলো মধুকর। স্পিডবোট মধুকরের পাশে এসেই থামলো আগে। রণবীর ভট্টাচার্য উঠে দাঁড়িয়ে মধুকরে সে লোকটিকে কিছু জিজ্ঞেস করতে যেতেই লোকটি যেন ভূত দেখার মতো চমকে উঠল। তারপর এক ছুটে চলে গেল ভিতরে। রণবীর ভট্টাচার্য হেসে উঠলেন। বিমান জিজ্ঞেস করলো, কি ব্যাপার, লোকটা পালালো কেন? স্পিডবোট চালক বলল, মধুকরের সারেং তো মাইধরদা, সে গেল কোথায়? ও মাইধরদা, মাইধরদা। কেউ কোনো সাড়া শব্দ করে না। বিমান সন্তকে জিজ্ঞেস করলো, মইধর, এ আবার কীরকম অদ্ভুত নাম? কিন্তু সন্তু বিমানের থেকে ভালো বাংলা জানে। সে বলল, মইধর না, মহিধর। কিছুক্ষণ ডাকাডাকির পর একটা মোটা মতন লোক কোমনে লুঙ্গির গিট বাঁধতে বাঁধতে রেলিংয়ের কাছে এলো। দেখেই বোঝা যায় লোকটা ঘুমোচ্ছিল। লোকটি এসে খুব বিরক্তভাবে বলল, গোসাবার থানায় সেই সকালবেলা খবর দিয়েছি, তারপরও কোনো লোক পাঠালো না। আমার লঞ্চে খাওয়া দাওয়ার কিচ্ছু নেই, সারা রাত কি না খেয়ে এখানে পড়ে থাকবো? কাশেম, এনারা কারা? স্পিডবোটের চালক রণবীর ভট্টাচার্যকে দেখিয়ে বলল, ইনি পুলিশের বড় কর্তা, আর এনারা কলকাতা থেকে এসেছেন, সাহেবদের লঞ্চটা দেখবেন। মহিধর নামের লোকটি বলল, ওই লঞ্চ দেখতে চান? দেখুন গিয়ে, আমি তার কি করব? আমাদের এখানে সারা রাত পড়ে থাকতে হবে। থানা থেকে কিছু পাঠিয়েছে? রণবীর ভট্টাচার্য বললেন, এই লোকটা তো আচ্ছা দেখছি, একটা কাজের জন্য পাঠানো হলো, সে কাজ না পেরে নিজেই লঞ্চটাকে আটকে ফেললো চড়াই, এখন আবার গজগজ করছে। মহিধর বলল, আমি স্যার পুলিশের কাজ করি না, পুলিশ থেকে এই লঞ্চটা ভাড়া করেছি। লঞ্চ চড়াই আটকে গেলে আমি কি করব? যে প্রথমেই পালিয়ে গিয়েছিল সে ড্রেস পরে বেরিয়ে এলো তাড়াতাড়ি। তারপরে সেলুট দিল রণবীর ভট্টাচার্যকে। রণবীর ভট্টাচার্য বললেন, তক্তা ফেলো, আমরা এই লঞ্চে আগে একটু জিরিয়ে নিই, ভিজে একেবারে নেতা হয়ে গেছি। এক কাপ চা করে খাওয়াতে পারো সবাইকে? স্যার, চার চিনি আছে, দুধ নেই। ওতেই হবে। কাকাবাবু বললেন, রণবীর, তোমরা বরং একটু জিরিয়ে নাও আর চা খাও। আমি কষ্ট করে এই লঞ্চে একবার উঠবো আবার নামবো, সে অনেক ঝামেলা। আমি আগে এই লঞ্চটাতেই চলে যেতে চাই। রণবীর ভট্টাচার্য তখনই মত বদল করে বললেন, সেই ভালো, চলুন আমরা সবাই আগে ওই লঞ্চটাই যাই। এরা ততক্ষণে চা বানাক, তারপর এই লঞ্চেই চা পৌঁছে দেবে। কাকাবাবু স্পিডবোটের চালককে বললেন, তুমি প্রথমে লঞ্চটার চারপাশে একটা চক্কর দাও, আমি বাইরে থেকে পুরো লঞ্চটাকে একবার দেখতে চাই। খুব আস্তে আস্তে লঞ্চটার চারিপাশে ঘুরে আসা হলো। লঞ্চটা দেখতে খুব সুন্দর, অন্য লঞ্চের মতো লম্বাটে না, একটু যেন গোল ধরনের, কিন্তু লঞ্চের গায়ে কোনো নাম টাম লেখা নেই। এবারে লঞ্চের সামনে দিয়ে এক এক করে সবাই উপরে উঠে এলো। কাকাবাবুকে ধরাধরি করে তুলতে হলো। রণবীর ভট্টাচার্য বোট চালককে বললেন, তোমার নাম কাশেম, তুমি ওই লঞ্চে চলে যাও, চাটা নিয়ে এসো। আর দেখো তো ওদের ওখানে তোয়ালে বা গামছা টামছা কিছু পাওয়া যায় কি না, মাথা মুছতে হবে তো। এই লঞ্চের ডেকে পা দিয়েই সন্তু হ্যাঁচ্চ করে হেঁচে ফেলল। রণবীর ভট্টাচার্য বললেন, এই রে, ঠান্ডা লেগে গেছে, জামা খুলে ফেলো, জামা খুলে ফেলো সবাই, নইলে নিউমোনিয়া হয়ে যাবে। তিনি নিজেই আগে নিজের জামা খুলে ফেললেন। বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হয়ে এসেছে, কিন্তু সন্ধে হতে আর বিশেষ দেরি নেই। সিঁড়ি দিয়ে সবাই নেমে এলো নিচে। প্রথমেই চোখে পড়ল খাবারের ঘরটা। টেবিলের ওপর এখনও কাপ প্লেটগুলো রয়েছে। প্লেটের উপর পড়ে রয়েছে আধ খাওয়া খাবার আর কাপে অর্ধেকটা কফি, কিন্তু রান্নার অন্য জিনিসপত্র, এমনকি কফির কেটলি বা জল খাওয়ার গ্লাসেরও কোনো চিহ্ন নেই, সবই উধাও। লঞ্চটার নানা জায়গায় ভাঙচুরের চিহ্ন, এখানে সেখানে হাতুড়ির দাগ, কেউ যেন ভেতরের দেওয়ালও পিটিয়ে ভাঙবার চেষ্টা করেছে। শোবার ঘরের মেঝেতে পড়ে আছে ছিন্ন বিচ্ছিন্ন বালিশ, কেউ যেন ছুরি দিয়ে সেটাকে ফালাফালা করেছে। এক কোণে পড়ে আছে এক পাটি চটি, মনে হয় যেন লঞ্চটার মধ্যে একটা খণ্ডযুদ্ধ হয়ে গেছে। রণবীর ভট্টাচার্য বললেন, আমরা যা রিপোর্ট পেয়েছি তাতে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এই, লঞ্চটার কোনো নাম তো নেই কোনো দেশের তৈরি, তার কোনো প্রমাণও নেই, মালিকের নামে তো কোনো কাগজপত্রও নেই,
কিছুতেই বোঝা যায় না এটা কোন দেশ থেকে এসেছে। তাতেই সন্দেহ হয় এর সঙ্গে স্পাইং এর কোনো সম্পর্ক আছে। বিমান বলল, এত বড় লঞ্চ নিয়ে একা একা কেউ সুন্দরবনে স্পাইং করতে আসবে কেন? আমাদের সুন্দরবনে কি গোপন আছে? রণবীর ভট্টাচার্য বললেন, আমাদের এখানে স্পাই আসবে কেন? যতদূর মনে হয় কোনো বিদেশি স্পাই জাপান বা চীনে গিয়েছিল, তারপর হঠাৎ সে কোথাও নেমে যায়, কিংবা কেউ তাকে খুন করে জলে ফেলে দেয়, তারপর খালি লঞ্চটা ভাসতে ভাসতে এখানে চলে এসেছে। কাকাবাবুর কপালটা কুঁচকে গেছে। তিনি গভীরভাবে কিছু ভাবছিলেন। এবার মুখ তুলে বললেন, আমি যা সন্দেহ করছিলাম তাই ঠিক। মনে হচ্ছে এই লঞ্চটা কার আমি তা জানি। রণবীর ভট্টাচার্য হঠাৎ চমকে উঠলেন। আপনি জানেন? তোমাদের পুলিশের থিওরি তো এই যে লঞ্চের মালিক খুন বা উধাও হয়ে গিয়েছে অনেক আগেই। এখানে খালি লঞ্চটা ভাসতে ভাসতে উঠে এসেছে। কিন্তু যদি এর উল্টোটা হয়, অর্থাৎ? এমনও তো হতে পারে যে এই লঞ্চের মালিক কোনো কারণে নিজে এসে পড়েছিল এখানে। হয়তো তার ইঞ্জিনের গন্ডগোল হয়েছিল কিংবা তেল ফুরিয়ে গিয়েছিল। হ্যাঁ কাকাবাবু, সেটা অসম্ভব নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা লোক একা একা এত বড় একটা লঞ্চ নিয়ে সমুদ্রে ঘুরে বেড়াবে কেন? এই লঞ্চে বেডরুম মোটে একটা, বিছানাও তাতে একটা, সুতরাং একজনের বেশি লোক ছিল না। অবশ্য একা একা যদি কেউ সমুদ্র পাড়ি দিয়ে রেকর্ড করার চেষ্টা করে, ফ্রান্সিস চিচেস্টার যেমন। চিচেস্টার লঞ্চে যাননি, পালতোলা নৌকায় গিয়েছিলেন। সে যাই হোক, কিন্তু সেরকম কোনো অভিযাত্রীর কথা তো শিগগির শোনা যায়নি। সন্তু হঠাৎ জিজ্ঞেস করল, রেডিওটা কোথায়? কাকাবাবু সন্তুর দিকে ফিরে প্রশংসার চোখে তাকালেন। তারপর বললেন, গুড কোশ্চেন। ছেলেটার বেশ বুদ্ধিশুদ্ধি হচ্ছে দেখছি। সত্যিই তো, রেডিওটা কোথায়? ফরেস্ট অফিসার যখন প্রথমে লঞ্চটা দেখে তখন লঞ্চে কোনো মানুষ ছিল না, কিন্তু রেডিও চলছিল। ফরেস্ট অফিসার কি এই লঞ্চ থেকে কিছু নিয়ে গেছে? না, হি শুড নট। তার রিপোর্টেই দেখা গেছে তখন লঞ্চে আর কিছু ছিল না, সব লুট হয়ে গেছে। স্থানীয় লোকেরাই লুটে পুটে নিয়েছে নিশ্চয়ই। বিমান বলল, অন্য সব কিছু নিল, কিন্তু রেডিওটা নিল না কেন? কাকাবাবু বললেন, রেডিওটা নিশ্চয়ই ইনবিল্ট, বাইরে থেকে দেখা যায় না। দেওয়ালের গায়ে কোথাও সুইচ আছে, সেটা খুঁজতে হবে। সবাই মিলে খানিকটা খোঁজাখুঁজির পর সন্তুই প্রথম খুঁজে পেল। রান্নাঘরের দেওয়ালে রয়েছে পরপর 3টি নব। তার মধ্যে প্রথম নবটা ঘোরাতে শুরু হলো জোরে বাজনা। কাকাবাবু খুব মন দিয়ে বাজনাটা শুনতে লাগলেন। বিমান বলল, দেখা যাচ্ছে এখানে কারা যেন হাতুড়ি দিয়ে দেয়াল ভাঙার চেষ্টা করেছে, কিন্তু রেডিওর আওয়াজ শুনেও তারা রেডিও খোঁজার চেষ্টা করলো না। ওই যে ওপরে জাল মতন দেখা যাচ্ছে, ওর মধ্যেই বসানো আছে রেডিওটা। কাকাবাবু বললেন, এই লঞ্চে ডাকাতি হয়েছে অন্তত 2-3 বার। প্রথমবার এসেছিল বড় ডাকাতরা, যারা লঞ্চের মালিককে মেরেছে আর দামি দামি জিনিসপত্র নিয়ে গেছে। দ্বিতীয় বা তৃতীয়বার এসেছে ছিচকে ডাকাতরা, তারা যেখানে যা পেয়েছে তাই নিয়েছে। আপনি কি করে বুঝলেন 2-3 বার চুরি ডাকাতি হয়েছে? একবারেই তো সব নিয়ে যেতে পারে। যে ডাকাতরা মানুষ মারে তারা রান্নার বাসনপত্র কিংবা চেয়ার বেঞ্চি পর্যন্ত নেয় না। একটা জিনিস লক্ষ্য করেছো, এই লঞ্চে একটা চেয়ার পর্যন্ত নেই। খাবারের টেবিল আছে, তারও চেয়ার নেই। এগুলো সব কোথায় গেল? রণবীর ভট্টাচার্য বললেন, আমিও কাকাবাবুর সঙ্গে একমত। খালি লঞ্চ দেখে যে যা পেরেছে সেই একবার উঠে এসে দেখে গেছে, আর হাতের কাছে যা পেয়েছে তাই নিয়ে চলে গেছে। বিমান বলল, তাহলে তারা রেডিওটা নিল না কেন? কাকাবাবু বললেন, এর একটাই ব্যাখ্যা হতে পারে। এই লঞ্চের মালিককে যখন মেরে ফেলা হয় তখন রেডিওটা চলছিল, তারপর প্রোগ্রাম বন্ধ হয়ে যায়, রেডিও আপনি চুপ করে যায়। দ্বিতীয় দল যখন আসে তখন রেডিও চুপ করেছিল, তাই তারা রেডিও যে আছে তা বুঝতে পারেনি। আমরা অনেক সময় রাত্রিবেলা রেডিও বন্ধ করতে ভুলে যাই, পরদিন সকালে আপনা আপনি রেডিও বেজে ওঠে। সন্তু জিজ্ঞেস করল, এখন রেডিওটা বন্ধ করে দেব? কাকাবাবু বললেন, না, প্রায় সঙ্গে সঙ্গে বাজনা থেমে গিয়ে শুরু হলো ঘোষণা। কিন্তু দুর্বোধ্য কোনো বিদেশি ভাষা নয়, আবার ইংরেজিও নয়। সন্তু কিন্তু এক বর্ণও বুঝতে পারল না। কাকাবাবু বিমানকে জিজ্ঞেস করলেন, এটা কোন ভাষা বলতে পারো? তুমি তো অনেক দেশে যাও। বিমান বলল, ঠিক ধরতে পারছি না। জার্মান নাকি? রণবীর ভট্টাচার্য বললেন, না না, জার্মান নয়, যতদূর মনে হচ্ছে এটা সুইডিশ ভাষা। তোমার অনুমানই ঠিক, এটা সুইডিশ ভাষা। স্টকহোলম, গোথেনবুর্গ এইসব জায়গার নাম শোনা যাচ্ছে। তাহলে আর কোনো সন্দেহ রইল না, এই বোটের মালিক ইংমার স্মেল। তিনি কে? বাইরে স্পিডবোটের আওয়াজ পাওয়া গেল।
কাকাবাবু বললেন। চা এসে গেছে, আগে চা খেয়ে নেওয়া যাক। রণবীর ভট্টাচার্য বললেন। যা ওরা এখানে নিয়ে আসবে। আপনি বলুন ইংমার্সমেল্টকে, আপনি তাকে চিনতেন? কাকাবাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন। না, আমার তার সঙ্গে পরিচয় হয়নি কখনো। ইস, এরকম একজন মানুষের এই বিভৎস পরিণতি হলো। সুন্দরবনের কয়েকটা ডাকাতের হাতে ওই রকম একজন মহান মানুষের জীবনটা গেল। রণবীর ভট্টাচার্য বললেন। ইংমার্সমেল্ট মহান মানুষ, অথচ আমি তার নাম শুনিনি। ভদ্রলোক জাতে সুইডিশ। কাকাবাবু বললেন। পৃথিবীর লোক এইসব ভালো ভালো মানুষের কথা বড় তাড়াতাড়ি ভুলে যায়। ইংমার্সমেল সুইডেনের লোক হলেও কিছুদিন আমেরিকায় ছিলেন। বিরাট বৈজ্ঞানিক। যে বছর ভিয়েতনামে যুদ্ধ শুরু হয় সেই বছর নোবেল প্রাইজের জন্য ওর নাম প্রস্তাব করা হয়েছিল। উনি সেই পুরস্কার প্রত্যাখ্যান করেন। উনি বলেছিলেন কোনো বৈজ্ঞানিকের আবিষ্কার যুদ্ধের অস্ত্র তৈরি করার কাজে লাগানো যাবে না। তিনি পৃথিবীর সব বৈজ্ঞানিকের প্রতি আহ্বান জানিয়েছিলেন যেন কেউই আর কোনো দেশের সরকারকে অস্ত্র বানাতে সাহায্য না করে। রণবীর ভট্টাচার্য বললেন। হ্যাঁ, এই ঘটনায় কাগজে পড়েছিলাম সেই সময়, কিন্তু ভদ্রলোকের নাম ঠিক মনে ছিল না। ইগমার্সমেল্টের কথা নিয়ে কয়েকটা দিন পৃথিবীর সব কাগজে হইচই হয়েছিল। তারপর একসময় চাপা পড়ে গেল। কিছুদিন পরে লোকে তার কথা ভুলেই গেল। রাগে দুঃখে অভিমানে স্মেল্ট নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। স্পিডবোটের চালক আর পুলিশ কনস্টেবলটি একটি কেতলি আর কয়েকটি গেলাস নিয়ে এলো। তারপর সেই গেলাসে কালো কুচকুচে চা ঢালল। স্পিডবোটের চালক জিজ্ঞেস করলো। স্যার, আপনারা কখন ফিরবেন? রাত হয়ে গেলে তো মুশকিল হবে। আকাশের অবস্থা খারাপ, আবারও ঝড় বৃষ্টি হতে পারে। ডাকাতেরও ভয় আছে। চায়ে চুমুক দিয়ে রণবীর ভট্টাচার্য বললেন। তোমরা বাইরে একটু অপেক্ষা করো, আমি একটু বাদে বলছি। মধুকর লঞ্চটাকে সারা রাত থাকতে হবে কেন? জোয়ার আসছে কখন? জোয়ার তো আসতে শুরু করেছে, কিন্তু লঞ্চ নড়ছে না। অন্য লঞ্চ এনে ওটাকে টানা দিতে হবে। একখানা ছোট লঞ্চ উদ্ধার করার জন্য আরো 2টো লঞ্চ লাগবে। ভালো ব্যাপার। যাও এখন বাইরে গিয়ে বসো, আমাদের দরকারি কথা আছে। ওরা চলে যেতেই রণবীর ভট্টাচার্য কাকাবাবুকে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, তারপর আপনি বুঝলেন কি করে যে এই সেই স্মেল্ট সাহেবের লঞ্চ? সুইডেনের অন্য কোনো লোকেরও তো হতে পারে। এছাড়া রেডিওতে সুইডিশ প্রোগ্রাম হচ্ছে বলেই যে সেখানকার লঞ্চ, তাও জোর দিয়ে বলা যায় না। গান বাজনা শোনার জন্য লোকে কাটা ঘুরিয়ে ঘুরিয়ে অন্য দেশের প্রোগ্রাম শোনে। কাকাবাবু বললেন। বছর কয়েক আগে আমি ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায় একটা লেখার ছবি দেখেছিলাম, ঠিক এইরকম একটা লঞ্চের ছবি। ওরা লিখেছিল ইংমার্সমেল্ট সেই লঞ্চে করে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছেন। পৃথিবীর কোনো দেশের বৈজ্ঞানিকই তার ডাকে সাড়া দেয়নি বলে তিনি ঠিক করেছিলেন তিনি আর কোনো দেশের নাগরিক থাকবেন না। পৃথিবীর বড় বড় সমুদ্রগুলি এখনও ইন্টারন্যাশনাল ওয়াটার, তা কোনো দেশের এলাকার মধ্যে পড়ে না। তিনি ঠিক করেছিলেন জীবনের বাকি কয়েকটা দিন তিনি সেই জলে জলেই কাটিয়ে দেবেন। বিমান বলল। অদ্ভুত প্রতিজ্ঞা তো। পৃথিবীতে 2-4 জন মানুষ এখনো এরকম অদ্ভুত হয় বলেই মানুষের জীবনে এখনো বৈচিত্র্য আছে, নইলে সব মানুষই তো একই রকম হয়ে যেত। সন্তু জিজ্ঞেস করলো। কিন্তু অতদিন জলের ওপর ভেসে থাকলে ওর খাবার ফুরিয়ে যাবে না? খাবার তো ফুরিয়ে যাবে, তার চেয়েও বড় সমস্যা হলো পানীয় জলের। সমুদ্রের জল তো খাওয়া যায় না, সেই জন্য মাঝে মাঝে উনি কোনো বন্দরে এসে কিছু খাবার দাবার আর মিষ্টি জল সংগ্রহ করে নিতেন। একলা বুড়ো মানুষ, ওর বেশি কিছু লাগতো না। রণবীর ভট্টাচার্য বললেন। আপনি 6 বছর আগে খবরটা দেখেছিলেন। এতদিন ধরে উনি সমুদ্রের বুকে ভাসছেন। এতদিন যে কেউ ওকে মেরে ফেলেনি সেটাই তো আশ্চর্যের ব্যাপার। শেষ পর্যন্ত ভদ্রলোকের মৃত্যু হলো কিনা এই দেশে এসে। যাই হোক, আপনার কথায় তবু একটা সূত্র পাওয়া গেল। এখন সুইডেনে খবর পাঠালে সেখানকার সরকার নিশ্চয়ই কিছু খোঁজ দিতে পারবে। লঞ্চটা আমরা সেখানে ফেরত পাঠিয়ে দেবো। তাহলে এখন ফেরা যাক। সেই ভালো, তোমরা ফেরার ব্যবস্থা করো, আমি আজ রাত্রে এখানে থাকবো। আপনি এখানে থাকবেন কেন? এত দূর যখন এসে পড়েছি তখন 2-1টা জিনিস সম্পর্কে নিশ্চিত হতে চাই। ইংমার্সমেল্টের মৃতদেহটা পাওয়া যায়নি কেন? মৃতদেহ পাওয়া যাবে কি করে? এই জায়গাটা সমুদ্রের এত কাছে, এখানকার সব কিছুই সমুদ্রে ভেসে চলে যায়। কিংবা ডেড বডির সঙ্গে যদি ইট পাথর বেঁধে দিয়ে থাকে তাহলে কোনোদিনই তা ভেসে উঠবে না। ইংমার্সমেল পণ্ডিত লোক ছিলেন। এইসব পণ্ডিতরা লেখাপড়া বাদ দিয়ে কিছুতেই থাকতে পারেন না। নিশ্চয় তার এই বোটে অনেক দামি দামি বই ছিল। এই 6 বছর তিনি হয়তো লিখেছিলেন অনেক কিছু, সে সবই হারিয়ে গেল। খুবই দুঃখের কথা, কিন্তু কিছুই তো নেই দেখছি। সাধারণ চোর ডাকাতেরা কি আর এইসব জিনিসের দাম বোঝে? বোধহয় এমনিই সব জলে ফেলে দিয়েছে। একজন নিরীহ নিষ্পাপ বৃদ্ধ
তাকে যারা মারে তারা কি মানুষ না পশু? কী বা এমন মূল্যবান জিনিস ছিল এখানে? কাকাবাবুর গলার আওয়াজটা এমন হয়ে গেল যেন তার খুব আপন কেউ মারা গেছে। সন্তুর হঠাৎ কান্না পেয়ে গেল। একজন মানুষ পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়ে শুধু জলে ভাসতে চেয়েছিলেন, তাকে লোভী মানুষেরা বাঁচতেও দিল না। একটুক্ষণ সবাই চুপ করে রইল। তারপর রণবীর ভট্টাচার্য বললেন, একটা যখন ক্লু পাওয়া গেছে তখন অপরাধীরা ধরা পড়বেই। কালকেই বড় পুলিশ পার্টি আনিয়ে এই তল্লাটটা সার্চ করব। চলুন কাকাবাবু, আজ আমরা ফিরে যাই। এখন 6:15 বাজে। এখনও স্টার্ট করলে আমরা রাত 10টার মধ্যে ক্যানিং পৌঁছে যেতে পারবো। তোমরা এগিয়ে পড়ো তাহলে, আর দেরি করে লাভ নেই। বিমানের পরশু ডিউটি, সন্তুর পড়াশোনা আছে। আপনি এখানে একা থেকে কি করবেন? কিছুই না, এমনিই থেকে যায়। স্পিড বোটে পাঠিয়ে দিও কাল সকালে, এদিকে একটু ঘোরাফেরা করব। না না, আপনার এখানে একা একা থাকা চলবে না। খাওয়া দাওয়ার তো কিছুই নেই। তাছাড়া এখানে থাকলে বিপদ হতে পারে। চোর ডাকাতরা যে আবার আসবে না তাই বা কে বলতে পারে? আমার জন্য চিন্তা করো না। আমার কীরকম একটা ধারণা হয়ে গেছে, আমার কেউ ক্ষতি করতে পারবে না। কতবার কত রকম বিপদে পড়েছি, কিন্তু প্রাণটা তো যায়নি। এখানে আর কি হবে? আর খাওয়া দাওয়ার কথা বলছো, এক রাত্রির আমি না খেয়ে চমৎকার কাটিয়ে দিতে পারি। না না কাকাবাবু, আপনাকে এখানে একা একা রেখে যাওয়া অসম্ভব। চলুন চলুন এবার। শোনো রণবীর, আজ যদি চলে যায় কাল আর ফিরে আসা হবে না। ইংমার্স মেল্টের সত্যি কি পরিণতি হলো তা না জেনেই চলে যাব? এইসব মহান মানুষের কাছে কি আমাদের কোনো ঋণ নেই? কিছু একটা না করলে আমি শান্তি পাবো না। তাহলে এক কাজ করা যাক, আমিও থেকে যাই আপনার সঙ্গে। সন্তু আর বিমানবাবু ফিরে যাক স্পিড বোটটা নিয়ে। বিমান বলল, আমার কাল যে কোনো সময় ফিরলেই হবে। এমনকি পরশু আমার দুপুর 2টোই রিপোর্টিং। যদি 1:30টার মধ্যে দমদম এয়ারপোর্টে পৌঁছে যেতে পারি তাহলেই চলবে। এখন আপনাদের ফেলে আমি যেতে পারবো না। রণবীর ভট্টাচার্য বাঁহাতের আঙুল দিয়ে থুতনিতে টোকা দিতে দিতে চিন্তিতভাবে বললেন, রাত্রিরে আমরা সবাই মিলে এখানে থাকবো। খাবার দাবার কিছুই নেই। তাছাড়া আমার জরুরি কাজ আছে। কাকাবাবু, আপনি মুশকিলে ফেললেন দেখছি। আমি তো বলছি তোমরা সবাই ফিরে যাও, আমি একলা থাকলে কোনো অসুবিধা হবে না। সে তো আউট অফ কোশ্চেন। তাহলে থাকাই যাক। অনেকদিন এমন কষ্ট করে রাত কাটায়নি, একটা নতুনত্বও হবে। সিঁড়ির কাছে গিয়ে তিনি হাঁক দিলেন। ওহে, শোনো এদিকে। স্পিডবোটের চালক উপর থেকে উকি দিয়ে বলল, রাত হয়ে গেছে, এখন ফেরা কি ঠিক হবে? আবার যদি ডাকাতরা হামলা করে? তুমি বলো, সেরকম সম্ভাবনা আছে? বড় নদীর উপর দিয়ে খুব স্পিডে গেলে কেউ ধরতে পারবে না, অবশ্য দূর থেকে গুলি করতে পারবে। পারে? গুলি করতে পারে? অন্ধকারে জঙ্গলের ভেতর দিয়ে যদি বন্দুকে গুলি চালাই তাহলেই তো গেছি। না না, এত ঝুঁকি নিয়ে রাত্রিবেলা যাওয়া ঠিক নয়। থেকেই যাওয়া যাক, কি বলো? যা বলবেন স্যার। খাওয়া দাওয়ার কি হবে? ওই লঞ্চে চা চিনি যথেষ্ট আছে তো? সারা রাত শুধু চা খেয়েই থাকবো। পুলিশ কনস্টেবলটি বলল, চা চিনি আছে আর কিছু চাল আছে স্যার। রণবীর ভট্টাচার্য উৎসাহিত হয়ে বললেন, চাল আছে, তবে আর কি? নুন নেই? আলু নেই? নুন আছে স্যার, আলু নেই। ইস, আলু থাকলে ফেনা ভাত আর আলু সিদ্ধ চমৎকার খাওয়া যেত। ঠিক আছে, শুধু ফেনা ভাতই সই। রাত্রিরে একেবারে খালি পেটে আমি থাকতে পারি না। ওই লঞ্চের সারেংকে বলো আজ রাতে ফেনা ভাত খাইয়ে দিক। কাল আমি ওদের মুরগির মাংস খাওয়াবো। ঠিক আছে স্যার। আর দেখো তো ওই লঞ্চে একটা শতরঞ্চি আছে কিনা। এই লঞ্চে একটু বসবারও উপায় নেই। তারপর আপন মনেই হেসে উঠলেন তিনি। কে জানে, আমি রাত্রে না ফিরলে আমার খোঁজে আবার একটা লঞ্চ এসে হাজির হয় কিনা। আসে তো আসুক। রাত্রে থেকে যাওয়াটা যে সার্থক হয়েছে তা খানিকটা বাদেই কাকাবাবু প্রমাণ করে দিল। ভাড়া করা লঞ্চটায় 70 ইঞ্চি পাওয়া যায়নি, পাওয়া গিয়েছে দুটো ছেঁড়া মাদুর। তাই পেতেই ওরা বসেছিল ডেকের উপরে। আকাশ মেঘলা, চাঁদ ওঠেনি। চারিপাশটা কীরকম যেন গা ছমছমে অন্ধকার। নদীর জলে ছলাৎ ছলাৎ শব্দ ছাড়ার কোনো শব্দ নেই। নদীটা খুব বেশি চওড়া হলেও ওদের লঞ্চ রয়েছে একদিকের পাড় ঘেঁষে। নদীর দুদিকেই জঙ্গল। স্পিডবোটের চালক কাশেম অবশ্য ভরসা দিয়েছে যে এদিককার জঙ্গলে বাঘ নেই, কারণ এদিককার জঙ্গলটা বেশ সরু ও তার ওপারেই আর একটা নদীর মুখ। কিন্তু নদীর ওপারের জলটায় বাঘ নির্ঘাত আছে। ওই জঙ্গলটার নামই হলো বাঘমারা। বিমান জিজ্ঞেস করেছিল, বাঘ তো সাঁতরেও আসতে পারে শুনেছি। কাশেম আমতামতা করে বলেছিল, তা পারে, তবে এত চওড়া নদী আর স্রোতের টানও খুব বেশি, এতখানি সাঁতরে বাঘ আসতে পারবে না। রণবীর ভট্টাচার্য বলেছিলেন,
সুন্দরবনের বাঘকে বিশ্বাস নেই, ওরা সব পারে। এরকম ফিরোসাস বাঘ আর সারা পৃথিবীতে নেই। এখানকার প্রত্যেকটা বাঘই নরখাদক। বিমান জিজ্ঞেস করেছিল, রণবীরবাবু, আপনি কখনো বাঘ দেখেছেন? আপনি তো অনেকবার এসেছেন এদিকে। রণবীর ভট্টাচার্য বললেন, আমি যখন 24 পরগনার এসপি ছিলাম তখন বেশ কয়েকবার এদিকে আসতে হয়েছে, তবে বাঘটা কখনো দেখিনি। আমি এইসব বিশ্রী জন্তু জানোয়ারদের থেকে সবসময় দূরে থাকতে চাই। কাশেম বলল, আমি একবার স্যার বাঘের মুখে পড়েছিলাম। কোথায়? আপনাদের ওই দিকটায় হচ্ছে রায়মঙ্গল নদী, সেখানে ছোট মোল্লাখালী বলে একটা গ্রাম আছে, আমার বাড়ি সেখানে। সেই গ্রামে একবার বাঘ এসেছিল, এই তো মোটে 2 বছর আগে। তারপর শুরু হয়ে গেল বাঘের গল্প। কাকাবাবু কিন্তু এই গল্পে যোগ দেননি, তিনি ওপরেও আসেননি। তিনি লঞ্চের নিচের তলাতেই ঘুরে বেড়াচ্ছিলেন একটা লম্বা টর্চ ফেলে। তিনি কী যে খুঁজছিলেন তা তিনি নিজেই জানেন না। তার ক্র্যাচের ঠক ঠক শব্দ শোনা যাচ্ছে ওপর থেকে। রণবীর ভট্টাচার্য কয়েকবার কাকাবাবুকে ডেকেছিলেন ওপরে আসার জন্য। কাকাবাবু বলেছিলেন, তোমরা গল্প করো না, আমি পরে আসছি। রণবীর ভট্টাচার্য এমন একটা মুখ করেছিলেন যার অর্থ হলো এমন পাগল মানুষকে নিয়ে আর পারা যায় না। কাশেম 3-4টে বাঘের গল্প বলবার পর রণবীর ভট্টাচার্য তাকে বাধা দিয়ে বললেন, মাত্র 8:45 বাজে, অথচ মনে হচ্ছে যেন নিশুতি রাত। আমার ঘুম পেয়ে যাচ্ছে। ওহে কাশেম, দেখো না আর এক রাউন্ড চা পাওয়া যায় কিনা। কাশেম চলে গেল চা আনতে। রণবীর ভট্টাচার্য চিত হয়ে শুয়ে বললেন, মাঝে মাঝে এরকম রাত কাটানো মন্দ না, তবে বাঘ ফাগ না এলেই বাঁচি। আর ডাকাত ফাকাত যদি এসে পড়ে, আমি একদিনে 2বার ডাকাতদের সঙ্গে লড়াই করতে পারবো না। বিমান বলল, এখানে 2টো লঞ্চ মিলে আমরা অনেক লোক, এখানে ডাকাত আসবে কোন সাহসে? আরে ভাই, আপনি জানেন না, যদি একটা ছোট মেশিন গান নিয়ে আসে তাহলে আমরা সবাই ছাতু হয়ে যাব। বাংলাদেশ ওয়ারের পর এসব বর্ডার এরিয়ায় অনেকের কাছে লাইট মেশিন গান ছিল। সন্তু বলল, নিচে গিয়ে রেডিওটা চালিয়ে দিলে হয় না? ওই রেডিওতে নিশ্চয়ই লোকাল স্টেশন পাওয়া যাবে। রণবীর ভট্টাচার্য বললেন, তা পাওয়া যাবে নিশ্চয়ই, কাটা ঘুরিয়ে দেখো। শুনে এসো তো, স্থানীয় সংবাদে আমাদের নিরুদ্দেশের সংবাদ শোনায় কিনা। সন্তু সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে দেখল সিঁড়ির ঠিক নিচেই কাকাবাবু দাঁড়িয়ে আছে। এক হাতে টর্চ জেলে অন্য হাতে সিঁড়ির একটা ধাপ ধরে টানাটানি করছেন তিনি। সন্তু নেমে এসে জিজ্ঞেস করল, আপনি কি খুঁজছেন কাকাবাবু? কাকাবাবু বললেন, যা খুঁজছিলাম তা বোধ হয় এবার পেয়ে যাব। রণবীরকে রাখো তো। সন্তুর ডাক শুনে রণবীর ভট্টাচার্য আর বিমান দুজনেই নিচে নেমে এলো। কাকাবাবু বললেন, এবারে তোমাদের সাহায্য চাই। বিমান বলল, কি হয়েছে কাকাবাবু? তোমরা একটা জিনিস চিন্তা করোনি, লঞ্চের বিভিন্ন দেওয়ালে হাতুড়ি কিংবা শাবলের দাগ দেখেছিলে নিশ্চয়ই। ডাকাতরা লঞ্চের দেওয়াল ভাঙবার চেষ্টা করেছিল, কিন্তু কেন? শুধু শুধু ইস্পাতের দেওয়াল ভেঙে তাদের কী লাভ? আমি অনেকক্ষণ ধরে পরীক্ষা করে দেখলুম, এই নিচতলায় সবকটা ঘর আর মেশিনপত্রের জায়গা ছাড়াও চৌকো খানিকটা জায়গা রয়েছে, সেরকম রাখার উদ্দেশ্য বোঝা যাচ্ছে না। ওই জায়গাটা কিসের হবে? সেই জায়গাতে ঢোকার পথই বা কোথায়? ডাকাতরাও নিশ্চয় এটা লক্ষ্য করেছে, তাই তারা সেই চৌকো জায়গাটায় দেওয়াল ভাঙবার চেষ্টা করেছে, কিন্তু তারা পারেনি। আমাদের পারতে হবে। রণবীর ভট্টাচার্য বললেন, আমরা কি করে এই ইস্পাতের দেওয়াল ভাঙবো? আমরা ভাঙবো না, আমরা সেখানে ঢোকার রাস্তা খুঁজে বার করব। আমি দেওয়ালে সব দিক তন্ন তন্ন করে দেখেছি, কোথাও কোনো ফাটল নেই। বাকি আছে এই সিঁড়িটা। এখন তোমরা দেখো তো, এই সিঁড়িটা এখান থেকে সরিয়ে ফেলা যায় কিনা। সবাই মিলে টানাটানি করেও সিঁড়ির 1 ইঞ্চিও কাঁপানো গেল না। সেটা একেবারে পাকাপাকিভাবে নাট বল্টু দেওয়াটা। রণবীর ভট্টাচার্য বললেন, না কাকাবাবু, আপনার ডিডাকশনটা ঠিক হলো না। এই সিঁড়ির তলায় কিছুই নেই। কাকাবাবু তাতেও দমে না গিয়ে বললেন, এবার দেখো তো এই সিঁড়ির ধাপগুলো ডিটাচেবল কিনা। এবারে ওরা প্রত্যেকটা সিঁড়ির ধাপ ধরে টানাটানি শুরু করলো। তার ফল পাওয়া গেল হাতে নাতেই। একদম ওপরের সিঁড়ি 2টো ধাপ খুলে এলো সামান্য টানতেই। কাকাবাবু সেখানে টর্চের আলো ফেললেন। সেখানে সিঁড়ির নিচের দেওয়ালে একটা চৌকো বর্ডার দেখা যাচ্ছে স্পষ্ট। বিমান সেই বোতাম টিপতেই খুলে গেল একটা চৌকো দরজা। বিমান চেঁচিয়ে বলল, কাকাবাবু, এর ভেতরে আর একটা সিঁড়ি আছে। রণবীর ভট্টাচার্য বললেন, কাকাবাবু, পায়ের ধুলো দিন, সত্যি আপনি অসাধারণ। এই ব্যাপারটা আমার মাথাতেই আসেনি। কাকাবাবু নিচ থেকে বিমানের দিকে টর্চটা ছুঁড়ে দিলেন। দেখো তো ভিতরে কি দেখা যাচ্ছে। সেই চৌকো গর্তটার মধ্যে ফেলে উত্তেজিতভাবে বলল, এর ভেতরে অনেক কিছু আছে, একটা বিছানা, প্রচুর বই আর কাগজপত্র। কাকাবাবু শান্ত গলায় বললেন, আমি জানতুম
আমি জানতুম সমস্ত বই আর কাগজপত্র ডাকাতরা নিয়ে যাবে, এ হতেই পারে না। রণবীর ভট্টাচার্য আফসোসে সুরে বললেন, পুলিশ ডিপার্টমেন্টটা একেবারে হোপলেস হয়ে গেছে। আগে যারা এনকোয়ারি করতে এসেছে তাদের এই ব্যাপারটা একবারও মাথায় খেলেনি। বিমান বলল, আমি ভেতরে নেমে দেখছি। কাকাবাবু সিঁড়ি দিয়ে উঠে এলেন চৌকো গর্তটার কাছে। বিমান নিচে থেকে বলল, এখানে প্রচুর বইপত্র, রীতিমতো একটা লাইব্রেরি। অনেক বই মেঝেতে ছড়ানো, একটা দেয়াল আলমারিও রয়েছে, তার পাল্লা খোলা। ওমা, এ কি! মাই গড! কি হলো বিমান? কি দেখলে? গল্পটি বড় হওয়ার জন্য গল্পটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। দ্বিতীয় পর্বের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে অথবা ভিডিওর এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের কীরকম লাগলো সেটি কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেবো। দ্রুত আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।